হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর বাচ্চা-কাচ্চারা? কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের কিন্তু সাইকেল 1 গতিবিদ্যা অধ্যায় শেষ হলে সাইকেল 1 শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাইকেল 2 আগামী রবিবার থেকে শুরু হবে। তোমাদের অপূর্ব ভাইয়া নিউটনীয় বলবিদ্যা অধ্যায় শুরু করবে। রবিবার, মঙ্গলবার চলবে সাইকেল 2 এর নিউটনীয় বলবিদ্যা অধ্যায়, আর বৃহস্পতিবার, শুক্রবার সাইকেল 1 এ গতিবিদ্যা অধ্যায় শেষ হবে। তো সাইকেল 1 এ আমরা গতিবিদ্যা অধ্যায় শেষ করার পরে সাইকেল 2 তে মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় শুরু করব। আর তোমাদের অপূর্ব ভাইয়া নিউটনীয় বলবিদ্যা শেষ করার পরে চলে যাবে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের মধ্যে। তো সাইকেল 2 এর বইও কিন্তু চলে আসছে। বিশাল বড় একটা বই হয়েছে ভাই রে ভাই, 392 পেজের প্র্যাকটিস বুক। কারণ সাইকেল 2 এর যে বইটা, এটা হচ্ছে টোটাল 4টা চ্যাপ্টার, বুঝছো? 4টা চ্যাপ্টার হচ্ছে এই ফিজিক্সের খুবই বড় বড় 2টা চ্যাপ্টার, খুবই বড় বড় 4টা চ্যাপ্টার। নিউটনীয় বলবিদ্যা বিশাল বড় চ্যাপ্টার, তারপর আছে কাজ শক্তি ক্ষমতা, এটাও ধরো মোটামুটি সাইজের চ্যাপ্টার, এই গতিবিদ্যা সাইজের মতন। ভেক্টর সাইজের মতন চ্যাপ্টার হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। তারপরে হচ্ছে মহাকর্ষ বিকর্ষ, এটা গতিবিদ্যা সাইজের চ্যাপ্টার। এবং তারপর পদার্থের গাঠনিক ধর্ম, এটা হচ্ছে মোটামুটি 16-17টা মতন ক্লাস লেগে যাবে শেষ করতে করতে। তো আমাদের নিউটনীয় বলবিদ্যা শুরু হচ্ছে আগামী রবিবার থেকে। সবাই সাইকেল 2 তে কিন্তু যুক্ত হয়ে যেও। সাইকেল 1 এ আমরা গতিবিদ্যা শেষ করে তারপরে সাইকেল 2 তে মহাকর্ষ শুরু করব, আর তোমাদের অপূর্ব ভাইয়া নিউটনীয় বলবিদ্যা শুরু করবে। বুঝতে পেরেছো? একজন জ্ঞানী বলছে যে ভাইয়া আগে সাইকেল 1 শেষ করলে ভালো হতো না ভাইয়া? আমরা তো 2 দিন করে ক্লাস নেই। সো ভেক্টর শেষ হয়ে যাওয়ার পরেই তুমি আসলে নিউটনীয় বলবিদ্যা শুরু করে ফেলতে পারবা, কোনো অসুবিধা নাই। বুঝেছো? বাংলাদেশ ব্যাটিং এ নামবে। বাংলাদেশের এই ফালতু খেলা দেখার কোনো মানে হয় না। কেন ফালতু বলতেছি, মেজাজ খারাপ হয়ে যায় এই দলটার প্রতি। ধরো তোমার এখন সহজ সহজ দলের সাথে খেলবে, তো সেই পারফরমেন্স দেখাবে। আরে দেখবা যে ওপেনার দুইটা তুখোড় খেলতেছে, লিটন দাসের ফর্ম দেখে মনে হবে বিরাট কোহলি নামছে। হংকং এর সাথে খেলে না, যেই ধরো ভারত পাকিস্তানের সাথে খেলা শুরু হবে, বা ধরো এই যে শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে যখন খেলা শুরু হবে, এরা ধরো মাঠের মধ্যে গিয়ে এই কুতকুত খেলে চলে আসবে। তো দেখা যাবে তোমার আসলে খালি খালি এই যে এত আশা প্রত্যাশা নিয়ে তোমাদের মতন বয়স থেকে আমি খেলা দেখতাম, আসলে হতাশা ছাড়া জীবনে কিছু পেলাম না এই বাংলাদেশ ক্রিকেট থেকে। তো সময় থাকতে সাবধান হয়ে যাও, খালি খালি বাংলাদেশে খেলা দেখে সময়টা নষ্ট করো না। যে সময়টাতে মানুষ হতাশ হবে সেই সময়টাতে তুমি পড়াশোনা করে জীবন যুদ্ধে এগিয়ে যাবা, এটাই হবে টার্গেট। বুঝতে পেরেছো? এই হলো কাহিনী। বুঝতে পেরেছো? তো এই জন্য বাংলাদেশের খেলা দেখার জন্য পড়াশোনা নষ্ট করো না, খবরদার, জীবনে পস্তাবা। খুব বড় পস্তানে, মানে পস্তানো যতভাবে যায়, বড় লেভেলের পস্তায় যাওয়া। বুঝতে পেরেছো? এই হলো কাহিনী। ঠিক আছে, তোমাদের 6টা সাইকেল শেষ হতে কত মাস লাগবে? তোমরা ধরো 6 মাস। তোমাদের এইচএসসি পরীক্ষা মানে টেস্ট পরীক্ষার আগে, কলেজের যখন টেস্ট পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষার আগে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। কলেজের টেস্ট পরীক্ষার আগে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? ভাই আপনি তো বাঙালি না। আরে না রে ভাই, আমারও তো বাংলাদেশ জিততেছে এটা দেখতে ইচ্ছা করে, কিন্তু আসলে দিনে দিনে ধোঁকা খেয়ে 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 আর বিশ্বাস নাই এই দলটার প্রতি, একেবারেই কোনো বিশ্বাস নাই। বুঝতে পারছো? চলো আমরা শুরু করি তাহলে। ভেক্টর মেকা এক্সাম কবে হবে? ভেক্টর অধ্যায় তো শেষ হয়েছে তোমাদের, তাই না? মেগা এক্সামের ডেট তো মনে হয় দিয়ে দিছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেগা এক্সামের ডেট হচ্ছে 20 সেপ্টেম্বর। এটা তো একটা অ্যানাউন্সমেন্ট করে দিছিলাম ভিডিও, এই ভিডিওটা যায় নাই তাহলে তোমাদের কাছে এখনো। 20 সেপ্টেম্বর মেগা এক্সামে হচ্ছে টোটাল প্রশ্ন থাকবে 25টা, প্রত্যেকটা এমসিকিউতে 10 মার্ক করে। সময় হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। 75 মিনিটে
মাত্র তোমাকে 25টা এমসিকিউ সলভ করতে হবে, 250 মার্কের পরীক্ষা। বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা শুরু করি। বিসমিল্লাহ। ওকে, সবাই মনোযোগ, ফোকাস ফোকাস। এখন আর কোনো কমেন্ট না, গল্প শেষ, এবার পড়াশোনা। আমরা শুরু করি। আমাদের হচ্ছে এই গতিবিদ্যায় আমরা গত দিনের ক্লাসে কিন্তু ক্যালকুলাস যে শুরু করছিলাম, ক্যালকুলাসে আমাদের ওই যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো আমরা পড়েছিলাম, তাই না? তো আজকে সেইগুলাই আমরা একটু গতিবিদ্যার কেসে কিভাবে করে অ্যাপ্লাই করা যায়, মূলত আমরা ক্যালকুলাসটা কিভাবে কাজে লাগাই, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ এগুলো বের করতে পারি, সেই জিনিসগুলো আমরা শিখবো এবং অনেকগুলা প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করব। চলো আগে একটু রিভাইজ করে আসি কি কি আমরা শিখেছিলাম, একটু দেখে আসি চলো। সো আমরা দেখেছিলাম যে গড় বেগ যখন বের করতে বলবে, গড় বেগ যখন বের করতে বলবে, গড় বেগ যখন বের করতে বলবে, তখন আমরা কিন্তু টোটাল সরণকে টোটাল সময় দিয়ে ভাগ দেই। ধরো তোমাকে বললো প্রথম 10 সেকেন্ডের গড় বেগ বের করো, তখন ওই প্রথম 10 সেকেন্ডে বস্তুর যে সরণ ডিভাইডেড বাই ওই 10 সেকেন্ড করলেই কিন্তু আমরা গড় বেগটা কত পেয়ে যাব। যদি আমাদেরকে বলে এই মুহূর্তের বেগ কত বের করো, তাৎক্ষণিক বেগ এই মুহূর্তে এখন বেগটা কত বের করো, তাহলে আমরা ভি ইনস্ট্যান্টেনিয়াস সমান সমান কিন্তু এই যে ডেল্টা টিটা, সেটা কিন্তু খুবই, ডেল্টা টি এর মানটা খুবই ক্ষুদ্র ধরে নিয়ে তারপরে হিসাব করি। তো এইখান থেকে কিন্তু আমাদের এই পুরা জিনিসটাকে আমরা শর্টে কি লিখি, ডিডিটি অফ এস, ডিডিটি অফ এস। অর্থাৎ সরণটাকে আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে আমরা ইনস্ট্যান্টেনিয়াস যে বেগ সেই বেগটা আমরা পাবো। ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস যে বেগ সেই বেগটা আমরা পাবো। তাহলে ভি ইনস্ট্যান্টেনিয়াস যদি বের করতে চাই, তাৎক্ষণিক বেগ যদি বের করতে চাই, তাহলে এখানে আমাদের ডিডিটি অফ এস করতে হবে, অর্থাৎ সরণের ফাংশনকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। যারা ভুলে গিয়েছো তাদের জন্য একবার রিমাইন্ডার। মনে করো এক্স এর সাপেক্ষে আমি কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করব, ফাংশনটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। তাহলে এক্স টু দি পাওয়ার এন কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হলে এনটাকে ধরে সামনে নিয়ে চলে আসবো, এক্স টু দি পাওয়ার এন আছে, এনটাকে ধরে সামনে নিয়ে চলে আসবো ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দেখো এক্স এর উপরে পাওয়ার আছে এন, এনটাকে সামনে নিয়ে চলে আসবো এন ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এই ছিল আমাদের ফর্মুলাটা। কিন্তু তো আমরা মোটামুটি এই ফর্মুলাটা দিয়ে মানে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় সেটাই কিন্তু মূলত আমাদের বেশি লাগে। তো এই জন্য এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশনটাই আমরা এখানে দেখাচ্ছি। ঠিক আছে, এখন দেখো আমাদের এটা ছিল ডিফারেন্সিয়েশনের পার্টটা। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি দেখতাম, যেমন খেয়াল করো এখানে হচ্ছে ডিএস সমান সমান হচ্ছে ভিডিটি লেখা যায়। এই যে ডিটিটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে ডিএস সমান ভিডিটি। যখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, মনে করো ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে 0 থেকে s পর্যন্ত, অর্থাৎ আমরা টোটাল যে এসটা পাবো সেই এসটা হচ্ছে টাইম সমান 0 থেকে t পর্যন্ত। যদি আমরা এই রকমের একটা ফাংশন থাকে, এরকমের একটা গ্রাফ থাকে, যেই গ্রাফে আমরা y অক্ষ বরাবর নিয়েছি v কে, x অক্ষ বরাবর নিয়েছি t কে, তাহলে এরকম মনে করো একটা গ্রাফ আছে যে সময়ের সাথে বেগটা কিভাবে পরিবর্তন হয়, সেই গ্রাফটা হচ্ছে এইটা। তো যদি আমরা এই গ্রাফের ক্ষেত্রফল বের করি, তাহলে কিন্তু আমরা এই ডেল্টা টি সময়ে বস্তুটা কত সরণ অতিক্রম করলো সেই সরণটা আমরা বের করতে পারি। তো এই এরিয়াটা কিন্তু আমাদের কতটুকু সরণ, এই সরণটাকে নির্দেশ করে। যখন আমরা ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফল বের করি, তখন এই ক্ষেত্রফলের মানটা ওই ডেল্টা টি টাইম ফ্রেমের মধ্যে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত সরণ কত, সেই সরণটা আমাদেরকে বের করে দেয়। তো ডিএসটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো এস সমান সমান, এখান থেকে ভি এর ফাংশনটা বসাই আমরা তারপরে কিন্তু ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের ফর্মুলা কি ছিল দেখো, আমরা নরমাল কমন যে ফাংশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স এর সাপেক্ষে যদি এক্স টু দি পাওয়ার এন কে আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে সূত্রটা ছিল এরকম যে এক্স এর উপরে পাওয়ার হবে n প্লাস ওয়ান, নিচে হবে n প্লাস ওয়ান।
x এর উপরে পাওয়ার হবে n+1 ডিভাইডেড বাই n+1। ভাইয়া আমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের জন্য আপাতত এই দুইটা ফর্মুলা জানলেই হবে, এই দুইটা ফর্মুলা জানলেই কিন্তু হবে। তো চলো আমরা খুব সুন্দর একটা প্রবলেম সলভ করে আসি। এই প্রবলেমটা একটু খাতায় তুলে ফেলো তো চট করে, প্রবলেমটা একটু খাতায় চট করে তুলে ফেলো। সময় 10 সেকেন্ড। 10 সেকেন্ডে পারবা না, 30 সেকেন্ড দিলাম, যাও প্রবলেমটা একটু তুলে নাও, তুলে নাও প্রবলেমটা একটুখানি তুলে নাও। এই তোমাদের না 15 তারিখ থেকে কলেজ শুরু? হংকং নাকি বাংলাদেশের সাথে 143 রান করে ফেলছে, এটা একটা খেলা হলো বলো? এই জন্যই তো খেলা দেখতে ইচ্ছা করে না, তাও নির্লজ্জ বেহায়ার মতন খেলা দেখি, ছি, নিজের প্রতি নিজের ঘৃণা চলে আসে। এটা একটা কথা বলো? হয়েছে লেখা? তুলেছো? ক খ গ ডান? মেগা এক্সাম একটু পরে নিব মানে কি? 20 তারিখে অনেক সময়, আজকে 11 তারিখ, আজকে 11 তারিখ, 20 তারিখের মধ্যে ইজিলি কভার হয়ে যাবে। ভাই আমি একটা ক্লাস করিনি, কিভাবে ক্লাস করব? ঘুমিয়ে যাওয়া, ঘুমিয়ে গেলে দেখবা ক্লাস হয়ে যাচ্ছে। এই হইছে লেখা? লেখা হয়েছে? খুবই খুবই চমৎকার একটা প্রশ্ন এটা। এস সমান সমান একটা ফাংশন দেওয়া আছে, বলছে এই সমীকরণ অনুসারে একটা বস্তু সরল রেখায় চলছে, 3 সেকেন্ড এবং 5 সেকেন্ড সময়ের মধ্যবর্তী সময়ে বস্তুর গড় বেগ কত নির্ণয় করো। স্যার একটু কষ্ট করে পিছানো যায় না? না, পরীক্ষা যেই টাইম সেই টাইমেই হবে। তোমরা একটু কষ্ট করে দিয়ে দাও, একটু কষ্ট করে পরীক্ষা দিয়ে দাও। 19 তারিখ কেমিস্ট্রি এক্সামটা কি হয়েছে? হ্যাঁ, এই সমস্ত ফালতু অজুহাত দিবা না। পরীক্ষা ডেট দিলে পড়ে ফেলবা, প্রিপারেশন নিতে থাকবা, প্রেসার নিবা। প্রেসার নেওয়া ছাড়া স্টুডেন্ট লাইফ কি হয় বলো? ডান, শেষ লেখা, আসো শুরু করি। এস সমান সমান আমাদেরকে বলছে এত মিটার সমীকরণ অনুসারে একটা বস্তু সরল রেখায় চলছে, এস সমান এত, এটার মানে কি? এটার মানে কি জানো? দেখো এই যে বললো না একটা সমীকরণ হচ্ছে এস সমান সমান 1/10 ইন্টু টি কিউব প্লাস 4t, এই যে দেওয়া আছে না, এটার মানে কি ভাই? এটা কি বোঝায়? এটা বোঝায় যখন টি সমান সমান 0 তখন এস সমান সমান 0, যখন টি সমান সমান 1 তখন এস সমান সমান কত বলতো? 1/10 প্লাস 4। এই যে টি এর মান 1 বসালে পেয়ে যাবা 1 সেকেন্ড পরে বস্তুর স্মরণ কত। টি এর মান 2 বসালে তুমি পেয়ে যাবা 2 সেকেন্ড পরে বস্তুর স্মরণ কত, অর্থাৎ 1/10 ইন্টু 2 কিউব প্লাস 4 ইন্টু 2। বুঝতে পারছো? সমীকরণটা দিয়ে আমরা কিন্তু বিভিন্ন মুহূর্তে বস্তুর অবস্থান কোথায় সেই অবস্থানটা বুঝতে পারছি। বিভিন্ন সময় টিতে বস্তুর স্মরণটা কত, 0 থেকে কত দূরত্ব পর্যন্ত গেছে সেই দূরত্বটা আমরা বুঝতে পারছি এই সমীকরণটা থেকে। কথা বুঝছো? এটা মানে কি বোঝায়? এখন দেখো আমাদের প্রশ্ন বলেছে প্রথমে 3 সেকেন্ড এবং 5 সেকেন্ড সময়ের মধ্যবর্তী যে সময়টা সেই সময় বস্তুর গড় বেগ কত বের করো। কি বললো? 3 সেকেন্ড এবং 5 সেকেন্ড সময়ের মধ্যে যে সময়টুকু আছে এই সময়ে বস্তুটার গড় বেগ কত নির্ণয় করতে বলছে। এখন ভাইয়া বলো তো, মনে করো আমাদের গড় বেগের সূত্র কি ছিল? গড় বেগের সূত্র ছিল অতিক্রান্ত সরণ ডিভাইডেড বাই সময়। তো আমাদের এখানে বলছে কি 3 সেকেন্ড এবং 5 সেকেন্ডের মধ্যে গড় বেগ বের করতে। তাহলে সময়ের পার্থক্যটা কত বলতো? 5 মাইনাস 3 না? 3 থেকে 5 সেকেন্ড, ওই মাঝখানে 2 সেকেন্ডে কত গড় বেগ সেটা বের করতে বলছে। তাহলে 5 মাইনাস 3, এটা সময়টা লিখলাম। আর সরণটা কি হবে?
সরণটা হবে ওই 5 সেকেন্ডে অতিক্রান্ত সরণ মাইনাস 3 সেকেন্ডের অতিক্রান্ত সরণ। বুঝি নাই কথা। মনে করো ভাইয়া এইটা হলো 0 থেকে হিসাব শুরু হয়েছে, এটা হলো 0 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মনে করো এত, 1 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব এত, 2 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব এত, 3 4 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এত। এখন আমাদেরকে বলছে কি জানো, বলছে এই 3 সেকেন্ড এবং 5 সেকেন্ডের মুহূর্তটাতে গড়বেগ কত নির্ণয় করো। তাহলে গড়বেগ বের করতে হলে আমরা এইটুকু সরণ কত বের করব এবং সেটাকে সময়ের পার্থক্য দিয়ে ভাগ দিব। তাহলে এই সময়টা আমরা কিভাবে পাবো? একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা হচ্ছে আমরা একটা কাজ করি না, টোটাল 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত S5 সেটা আমরা বের করি, 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত বের করি এবং সেখান থেকে আমরা 3 সেকেন্ডের অতিক্রান্ত টোটাল দূরত্ব কত সেটাকে বাদ দেই। 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে 3 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাদ দিলে আমরা কিন্তু যেইটুকু ডিসটেন্স পাবো এই ডিসটেন্সটাই হচ্ছে 3 সেকেন্ড এবং 5 সেকেন্ড সময়ের মধ্যবর্তী সময়ের সরণটা। তাহলে এই সমীকরণটা কি লেখা বুঝতে পেরেছো? এই সমীকরণটা কিভাবে লিখেছি এটা কি বুঝতে পেরেছো? বলো বলো, এই সমীকরণটা কি বুঝতে পেরেছো? গুড। তাহলে ভাইয়া এই যে 5 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব এটা আমরা কিভাবে বের করব? 5 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব আমরা কিভাবে বের করব? দেখো S5 সমান সমান 5 সেকেন্ডের মোট দূরত্ব বের করতে গেলে 1/10 ইনটু 5 কিউব প্লাস 4 ইনটু 5 সমান সমান কি হবে? 5 5 25, 3 25 সরি 25 ইনটু 5 কত? 125, 125/10 হচ্ছে 12.5 প্লাস 4.5 প্লাস 4.5 কত হয় এটা বলো তো? 17 হয় না? আমার যোগ বিয়োগে ভুল হয় অনেক, তোমরা একটু ক্যালকুলেট করে দেখো তো 17 কিনা? 17 আসে বেটা? 17 আসে? দেখো তো একটু। 5 কিউব মানে কত? 5 5 25, 25 ইনটু 5 125, 125/10 হচ্ছে 12.5 আর এখানে থাকলো 4 ইনটু 5 4 5 20। ও সরি সরি, এটা 20। হাই 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 হাই, এটা তো 4 5 20। তাহলে এখান থেকে 32.5 কি ঠিক আছে? 32.5 মিটার। ভেরি গুড, 32.5 মিটার। এটা হচ্ছে 5 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব। এটা হলো আমাদের 32.5। এইটা হলো গিয়ে আমাদের 32.5 মাইনাস S3 কত? 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো তো? 1/10 ইনটু টি এর জায়গায় বসাই দিবা 3 কিউব প্লাস 4 ইনটু 3। 3 3 9, 3 9 27/10 হচ্ছে 2.7 প্লাস 3 4 12, তাহলে 14.7 মিটার। তাহলে মাইনাস করলাম 14.7 ডিভাইডেড বাই 2, এখান থেকে আমরা গড়বেগ কত পেয়ে যাব? 32.5 মাইনাস 14.7 ডিভাইডেড বাই 2, এটা আসে 8.9 এত মিটার পার সেকেন্ড হচ্ছে 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যকার গড় বেগ। বুঝেছো বাচ্চারা? ক্লিয়ার? ক্লিয়ার? গুড। হ্যাঁ শোনো, তোমাদের মেগা এক্সাম কিন্তু চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 3 হবে একসাথে, আর চ্যাপ্টার 2 হবে একটা, কারণ চ্যাপ্টার 2 তো বড় চ্যাপ্টার, চ্যাপ্টার 1 তো ছোট্ট, এখানে কিছু নাই। চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 3 হবে একসাথে, আর চ্যাপ্টার 2 হবে একটা একটা একসাথে। ওকে, সো এটা গেল আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর, এটা গেল ক নাম্বার প্রশ্নের উত্তর। ওকে, এবার আসো পরের পেজে আমরা গিয়ে খ নাম্বার প্রশ্নটা সলভ করে ফেলি। খ নাম্বার প্রশ্নটা চলো সলভ করে ফেলি। খ নাম্বার, দেখো তো ভাইয়া খ নাম্বারে আমাদেরকে কি জিজ্ঞাসা করেছে? খ নাম্বারে আমাদেরকে বলেছে যে 2 সেকেন্ড মুহূর্তে তার তাৎক্ষণিক বেগ কত নির্ণয় করো। 2 সেকেন্ড মুহূর্তে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ মানে এই মুহূর্তের বেগ কত। তাহলে খেয়াল করো, যখন আমি তাৎক্ষণিক বেগ বের করতে চাইবো তখন আমাকে কিন্তু এই সরণের সমীকরণটাকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটাকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1/10 কনস্ট্যান্ট বাইরে থাকলো, টি কিউব কে যখন তুমি ডিফারেন্সিয়েট করবা, আচ্ছা বুঝতে পারছো এটা কি মানে? এই যে ডিডিটি করলাম তো, ডিডিটি অফ এস মানে কত? এস মানে কত? এস মানে এই জিনিসটা না, দেখো এস মানে কোনটা? এস মানে তো এইটা, তাহলে এইটাকে আমরা এখানে লিখবো, এই যে এটা হচ্ছে এসটা, বুঝছো? তাহলে ভাইয়া দেখো এখান থেকে আমাদের এই যে ডিডিটি অফ 1/10 ইন্টু টি কিউব, এটাকে একসাথে রাখলাম, প্লাস ডিডিটি অফ 4t যেটা সেটাকে একসাথে নিলাম। তো এখানে তো ভাইয়া 1/10টা কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে চলে আসলাম,
আর টি কিউবটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো ডিডিটি অফ টি কিউব, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, প্লাস 4t, 4 কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে আসলাম, তাহলে এখানে থাকলো ডিডিটি অফ শুধু টি। তো খেয়াল করো 1/10 আমাদের টি কিউবকে ডিফারেন্সিয়েট করলে হবে 3t স্কয়ার, প্লাস টি কে ডিফারেন্সিয়েট করলে এখানে হবে জাস্ট 1, কারণ দেখো টি এর উপরে পাওয়ার আছে 1, 1টা সামনে চলে আসলো, টি এর উপরে পাওয়ার হয়ে গেল 1 - 1 মানে 0, তাহলে 4 × 1 থাকছে। তাহলে এখান থেকে দেখো আমাদের এই যে v সমান সমান যে সমীকরণ আসছে সেটা হলো 3/10 × t স্কয়ার প্লাস 4। খেয়াল করো ভাইয়া, আমরা এই যে v এর সমীকরণটা লিখলাম, এই v এর সমীকরণটা কিন্তু t এর যে কোনো মান তুমি বসাবা, সেই মুহূর্তে বেগটা কত সেই বেগটা বের হয়ে যাবে। টি এর যদি তুমি 1 সেকেন্ড বসাও তাহলে 1 সেকেন্ডে বেগ কত সেটা বের হয়ে যাবে। টি এর মান 10 বসালে 10 সেকেন্ডের মুহূর্তে তাৎক্ষণিক বেগ কত সেই বেগটা কিন্তু এখানে বের হয়ে যাবে। আমাদের বলছে টি সমান 2 সেকেন্ডে তার তাৎক্ষণিক বেগ কত, সুতরাং টি সমান সমান 2 সেকেন্ড এ তাৎক্ষণিক বেগ v সমান সমান হবে কত, 3/10 ইন্টু 2 স্কয়ার প্লাস 4। তাহলে এখান থেকে 2 × 2 = 4, 3 × 4 = 12, 12/10 1.2 প্লাস 4, তাহলে আসে 5.2 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের 2 সেকেন্ডের মুহূর্তে তাৎক্ষণিক বেগের মান। মিটার পার সেকেন্ড, একদম টি সমান সমান 2 সেকেন্ডে যে তাৎক্ষণিক বেগ সেটাই হচ্ছে এইটা। কথা কি বুঝেছো বাচ্চারা? কথা বুঝেছো? 2 নাম্বার প্রবলেম অল ক্লিয়ার? অল ক্লিয়ার। এই যে এখানে ইয়াতে ওয়েব অ্যাপের মধ্যে ঘর সংসার করতেছে এরা, কি কি নিয়ে যে কথা বলতেছে কোনো আইডিয়াই নেই আমার, দুনিয়ার আলাপ ভাই রে ভাই। কার নেট চলে গেছে? না, নেট আছে, আমার নেট আছে। নিচের ডিটি কই গেল? দেখো আমরা এখানে যখন আমাদেরকে বলছে, কি বলছে, যখন আমাদেরকে বলছে তাৎক্ষণিক বেগ বের করতে, তখন আমরা সরণের যেই সমীকরণটা দেওয়া আছে সেটাকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। সো যখন সরণটাকে ফাংশনটা বসালাম, সময়ের সাথে ফাংশনটাকে বসালাম, তখন আমরা টি এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করব। তো কি করলাম, এটাকে আলাদা করছি, জাস্ট এই 1/10 টি কিউব আর 4tটাকে আলাদা করলাম। 1/10 কনস্ট্যান্ট বলে বাইরে নিয়ে চলে আসলাম, টি কিউবটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব এখানে, 4 কনস্ট্যান্ট বলে বাইরে নিয়ে চলে আসলাম, টি আছে টিটাকে এখানে ডিফারেন্সিয়েট করব। এইবার দেখো 1/10 আছে এখানে, টি কিউবকে ডিফারেন্সিয়েট করলে হয় টিটা 3টা সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে চলে আসবে, 3 × t স্কয়ার এবং 4 × 1। এটা 1 কেন হইলো? dt/dt কেন 1 হইলো? কারণ দেখো আমাদের টি এর উপরে পাওয়ার যখন 1, তখন সূত্র অনুযায়ী কি হয়, পাওয়ারটা সামনে চলে আসে, এনটা সামনে চলে আসে এবং টি এর উপরে পাওয়ার 1 বিয়োগ হয়। তো 1 - 1 কত, 0 না? তাহলে 1 × t⁻0 মানে কত, 1, তাহলে 1 আসছে। সো এই জন্য dt/dt মানে 1 আসছে। সূত্র একই রকম আছে, কিন্তু সূত্র একই রকম আছে। তাহলে এখান থেকে আমরা তাৎক্ষণিক বেগের একটা সমীকরণ পেলাম হচ্ছে এইটা। এটা হলো তাৎক্ষণিক বেগের একটা সমীকরণ। আমাদেরকে বলছে যে 2 সেকেন্ড মুহূর্তে তাৎক্ষণিক বেগ কত, তাই আমরা টি এর মান 2 সেকেন্ড বসাই তাৎক্ষণিক বেগ কত সেটা বের করলাম। যদি আমাদেরকে বলতো 10 সেকেন্ডের মুহূর্তে তাৎক্ষণিক বেগ কত, তাহলে টি এর মান 10 বসাই আমরা ভি এর মান কত হয় সেটা বের করতাম। বুঝতে পারছো? ডান, ক্লিয়ার। এইবার আসো আমরা চলে যাই 3 নাম্বার প্রবলেমে। 3 নাম্বার প্রবলেমে চলে যাই। দেখো ভাইয়া 3 নাম্বার প্রবলেম আমাদেরকে কি বলছে। আমাদের দুইটা ভদ্রলোক দেওয়া আছে, একটা হলো তানভীর, একটা হলো নাফিউল। তানভীর এবং নাফিউল যথাক্রমে গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ পরিমাপ করলে 3 সেকেন্ড সময়ে তাদের পাঠের পার্থক্য কত হবে? মানে 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 হচ্ছে, ধরো তোমার দুইজন বন্ধু, একজন বন্ধু হিসাব করছে গড় বেগ, আরেকজন বন্ধু হিসাব করছে তাৎক্ষণিক বেগ। সো দুইজন দুই রকমের বেগ ক্যালকুলেট করছে।
এই গতিটার জন্য প্রথম 3 সেকেন্ডে গড়বেগ কত হবে এবং 3 সেকেন্ডে তাৎক্ষণিক বেগ কত হবে, দুইটা বের করে তাদের পাঠের পার্থক্য কত বের করা লাগবে। কথা বুঝতে পারছো? সো আমাদের তানভীর এবং নাফিউল যথাক্রমে বস্তুটার গড়বেগ এবং তাৎক্ষণিক বেগ পরিমাপ করলে 3 সেকেন্ড সময় তাদের পাঠের পার্থক্য কত বের করো। তাহলে আসো করি। প্রথমে দেখো তানভীর, তানভীর ডিজে তানভীর, তানভীর কি করছে, বস্তুর গড়বেগ পরিমাপ করছে প্রথম 3 সেকেন্ডে। তাহলে এ বেচারা যেহেতু গড়বেগ পরিমাপ করবে, তানভীরের হিসাবে গড়বেগ ভি বার সমান সমান গড়বেগ ভি বার সমান সমান 3 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই টি। তাহলে 3 সেকেন্ড মানে তো নিচে 3 বসছে, আর 3 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1/10 ইন্টু 3 কিউব প্লাস 4 ইন্টু 3। তাহলে কত আসে এখান থেকে? এখান থেকে এটা কত আসে? সমান সমান আসছে আমাদের 1/10 ইন্টু 3 স্কোয়ার, বা হিসাব করে দেখো 3 তিরিকা 9, 3 নং 27, 2.7 প্লাস 12 14.7 ডিভাইডেড বাই 3। কত আসে এখান থেকে? 14.7 বাই 3 আসে 4.9। সো 3 সেকেন্ডের গড়বেগ হচ্ছে 14.7 কি বলে 4.9 মিটার পার সেকেন্ড। এখন দেখো পরের ভদ্র ছেলেটা হচ্ছে নাফিউল। নাফিউলের হিসাবে যখন সে তাৎক্ষণিক বেগ বের করতে চাইবে, নাফিউলের হিসাবে তাৎক্ষণিক বেগ যখন বের করতে চাইবে, তখন তো ভাই তাৎক্ষণিক বেগের সূত্র এইটা। তাহলে আমাদের এই যে ডিডিটি অফ 1/10 ইন্টু টি কিউব প্লাস 4t যদি করি, একবারে লিখে ফেলছি 1/10 ইন্টু 3t স্কোয়ার প্লাস 4। তাহলে 3/10 ইন্টু টি স্কোয়ার প্লাস 4। আমরা 3 সেকেন্ডের মুহূর্তে বেগ কত বের করতে চাই, তাহলে 3/10 ইন্টু 3 স্কোয়ার প্লাস 4। তাইলে আসে কত? 27 ডিভাইডেড বাই 10 প্লাস 4, এটা আসে 6.7 মিটার পার সেকেন্ড। সো 3 সেকেন্ডের মুহূর্তে যে তাৎক্ষণিক বেগ সেটা হচ্ছে 6.7 মিটার পার সেকেন্ড। তাহলে নাফিউলের হিসাবে 3 সেকেন্ডের তাৎক্ষণিক বেগ এত, আর তানভীরের হিসাবে 3 সেকেন্ডের যে গড় বেগ সেটা হচ্ছে এত। তাহলে আমরা যদি বের করতে চাই পাঠের পার্থক্য কত, সুতরাং পাঠের পার্থক্য সমান সমান কত হবে? পাঠের পার্থক্য হচ্ছে 6.7 মাইনাস 4.9 সমান সমান 1.6 মিটার পার সেকেন্ড। তাহলে তাদের পাঠের পার্থক্য কত আমরা পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? ও সরি 1.8, ছি 1.8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, গুড, গেল, বুঝলাম। এইবার আসো আমরা এই প্রবলেমটা করে ফেলি। প্রবলেম নাম্বার দাও 2, রুয়েটে 2014-15 সালে আসা প্রশ্ন। একজন চালক তার গাড়ি এস সমান সমান এই সূত্র অনুসারে চালাতে আরম্ভ করলো। 3 মিনিট পরে তার গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত এবং প্রাপ্ত বেগ কত হবে নির্ণয় করো। সহজ প্রশ্ন, আমরা অলরেডি এইরকম টাইপ করে ফেলছি। এস সমান সমান দেওয়া আছে হাফ টি স্কোয়ার প্লাস 20t। সো 3 মিনিট পরে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, 3 মিনিট পরে গাড়ির অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান হাফ ইন্টু, আমরা 3 মিনিটটাকে চলো সেকেন্ডে কনভার্ট করি। 3 মিনিট মানে কত?
3 ইন্টু 60 সমান সমান 180 সেকেন্ড। তাহলে হাফ ইন্টু 180 স্কোয়ার প্লাস 20 ইন্টু 180। এখান থেকে আমরা কিন্তু আমাদের গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত সেটা পেয়ে যাব। হিসাব করে যদি দেখো 3 মিনিটে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত পেয়ে যাব, ইন্টু 0.5 প্লাস 20 ইন্টু 180, 19,800। সবার আগে অ্যান্সার দিছে পঙ্কজ বণিক, ভেরি গুড। 19,800, ক্রিস্টাল ক্লিয়ার বলেছে কে জানো, স্ফটিক স্বচ্ছ, প্রান্তস পল, গুড, ইজি। তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখো 3 মিনিট পরে গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করে ফেললাম। আমাদেরকে এখন বের করতে হবে 3 মিনিট পরে প্রাপ্ত বেগ কত। সো এবার আমরা বের করতে চাই 3 মিনিট পর গাড়ির প্রাপ্ত বেগ কত। 3 মিনিট পরে গাড়ির প্রাপ্ত বেগ কত। তো যেহেতু আমাদের সরণের সমীকরণ দেওয়া আছে s সমান সমান হাফ টি স্কোয়ার প্লাস 20t, আমরা যদি বেগ বের করতে চাই সরণ থেকে, তাহলে আমাদেরকে টি এর সাপেক্ষে সরণটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ আমরা 3 মিনিট পরে বেগটা বের করতে চাই। তাহলে এখান থেকে হাফ ইন্টু টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2t প্লাস 20 ইন্টু টি কে ডিফারেন্সিয়েট করলে হবে 20। একবারে লিখে ফেলছি, বুঝতে কি কষ্ট হয়েছে? একবারে লিখে ফেলছি, বুঝতে কি কষ্ট হয়েছে বলো তো? বুঝছো? নো প্রবলেম, ভেরি গুড, ভেরি স্মার্ট, সাব্বাস, ব্রিলিয়ান্ট পোলাপান। হাফ ইন্টু, এখন আসো 2 ইন্টু টি মানে কত, টি এর মান হচ্ছে 180 সেকেন্ড প্লাস 20, তাহলে এটা কাটাকাটি করে 200 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের প্রাপ্ত বেগ। 200 মিটার পার সেকেন্ড হচ্ছে প্রাপ্ত বেগ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে 3 মিনিট পরে গাড়ির প্রাপ্ত বেগ কত সেটা আমরা বের করে ফেলেছি। পারফেক্টো, গুড। আচ্ছা, তারপরে দেখি তো এই প্রশ্নটাকে আমরা এখনই পারবো কিনা। হ্যাঁ, সুন্দর। সাস্ট 2011-12 সালের প্রশ্ন একটা। 3 নাম্বার প্রশ্ন দাও। 3 নাম্বার প্রশ্ন। আচ্ছা, আগের প্রশ্ন তোলা হয় নাই তোমাদের, আমি শিওর। তো তুলে নাও, তোলার পরে পরের প্রশ্নে যাব। দেখো, যখনই দেখবা সরণের একটা সমীকরণ দেওয়া আছে, তোমাকে যখন বলবে বেগ বের করতে, তখন আমরা ডিফারেন্সিয়েশন করে বেগটা বের করে ফেলবো। যখন সরণের একটা সমীকরণ দেওয়া আছে সেই সময়। ঠিক আছে, গুড, ঠিক আছে। একজন বলছে যে ভাইয়া প্রাপ্ত বেগটা গড় বেগ নিলেন না কেন? যদি গড় বেগ হয় তাহলে বলে দিবে। যদি শুধু বেগ বলে 3 মিনিট পরে বেগ বের করো, তার মানে ওইটা ইনস্ট্যান্টেনিয়াস বেগ বা তাৎক্ষণিক বেগের কথা বলছে। গড় বেগ হলে স্পেসিফিকলি বলে দিবে, শুধু বেগ মানে তাৎক্ষণিক বেগ বোঝায়। ডান, ডানাডান, ডান। পরের প্রবলেমে আসো। মিটারে প্রকাশিত একটা বস্তুর অবস্থান বলা আছে। একটা বস্তুর অবস্থান বলা আছে এইটা, যেখানে সময় টিটা সেকেন্ডে প্রকাশিত। বস্তুটা ক্ষণিকের জন্য স্থির অবস্থায় থাকে যখন টি এর মান কত। কি বললো কথাটা? আমাদেরকে একটা সমীকরণ দিয়ে দিয়েছে। যে অবস্থানের সমীকরণ, এটা হলো টি এর সাথে সম্পর্কিত। অর্থাৎ বিভিন্ন মুহূর্ত বসালে আমরা ওই মুহূর্তের সরণ কত সেটা পেয়ে যাব। যেমন ফাংশন অফ এক্স থাকতো, যে বিভিন্ন এক্স এর মান বসালে আমরা ফাংশন অফ এক্স এর মান ওয়াই সমান কত সেটা পেয়ে যেতাম। সো এটাও জিনিসটা সেটাই নির্দেশ করছে যে এক্স হলো সরণ, যেটা হলো ফাংশন অফ টি, অর্থাৎ সময়ের সাথে যেটা নির্ভরশীল। সময় বাড়ছে, সরণ বাড়ছে, বিভিন্ন সময় সরণটা এক এক সময় এক এক রকম। সো বিভিন্ন মুহূর্তে সরণের সমীকরণ বা সরণের ফাংশন হচ্ছে এটা। এই সরণের ফাংশন সমান সমান দেওয়া আছে, এটা হচ্ছে 16t, এইটা দেওয়া আছে হলো 16t মাইনাস 3t স্কয়ার। 16t মাইনাস 3t স্কয়ার, এটা হলো এক্স এর ভ্যালু দেওয়া আছে। এখন বললো কি, দেখো বস্তুটা ক্ষণিকের জন্য স্থির অবস্থায় থাকে। কখন বস্তুটা ক্ষণিকের জন্য স্থির অবস্থায় থাকে? একটু বুদ্ধি খাটাইছো? যখন বলতো বস্তু স্থির অবস্থায় থাকে, তখন বেগের মান কত হবে? যখন বস্তুটা স্থির অবস্থায় থাকবে তখন বেগের মান কত হবে? বেগের মান হবে 0। তাহলে
আমরা কি করব দেখো, এই সমীকরণ থেকে আমরা আগে বেগের একটা ইকুয়েশন ডেভেলপ করব। সরণ দেওয়া আছে, বেগ বের করতে চাইলে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশন করলে, সরণের সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখানে আসবে কত? 16 মাইনাস 3 দুগুণে 6টি, 60। এটা কি বুঝতে খুব কষ্ট হয়েছে? দেখো তো, টি কে ডিফারেন্সিয়েট করছি 16 ইনটু টি, ডিফারেন্সিয়েট করছি, ও 3t কিউব হবে। ও সরি 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 সরি, এক্সট্রিমলি সরি। ওকে, তাহলে দেখো তো ভাইয়া, আমরা এখানে 16টি এটাকে ডিফারেন্সিয়েট করছি, তাহলে হবে 16 সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, টি এর সাপেক্ষে। তাহলে 16টি কে ডিফারেন্সিয়েট করলাম, 16 আসলো। 3t কিউব, এটাকে যখন ডিফারেন্সিয়েট করব ভাইয়া, 3 তো থাকবে কনস্ট্যান্ট বাইরের মতন। টি কিউব কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? টি কিউব কে 3টা সামনে চলে আসবে, আর টি এর উপরে পাওয়ার হবে 1 কম। তাহলে 3টা যদি সামনে চলে আসে, এই 3 তো কনস্ট্যান্টের জন্য রাখলাম, টি কিউব কিউবটা 3টা সামনে চলে আসলো, আর টি এর উপরে পাওয়ার হবে 3 এর থেকে 1 কম, মানে কত? স্কয়ার। তাহলে কত আসে এখান থেকে? 16 মাইনাস 9t স্কয়ার। এইটা হলো ভাইয়া আমাদের বেগের সমীকরণ। অর্থাৎ বেগের সমীকরণ মানে কি? বেগের সমীকরণ মানে হচ্ছে যে কোনো মুহূর্তে বেগের মান তুমি বের করতে পারবা। টি এর মান 1 সেকেন্ডে বেগ কত, টি সমান সমান 2 সেকেন্ডে বেগ কত, টি সমান সমান 5 সেকেন্ডে বেগ কত। তোমাকে আমি বললাম, এই বলো তো টি সমান 3 সেকেন্ডে বেগ কত, তুমি এখানে টি এর জায়গায় জাস্ট 3 বসাবা এবং বেগের মান কত বের করে ফেলবা। কথা ক্লিয়ার? এখন আমাদেরকে বলছে যে বস্তুটা ক্ষণিকের জন্য স্থির অবস্থায় থাকে যখন টি এর মান। সো বস্তু যখন স্থির অবস্থায় থাকে তখন কিন্তু বেগটা হয় 0। তাহলে আমরা বেগের সমীকরণ পেয়ে গেছি। আমরা দেখি তো, বেগের মান যখন 0 হয় তখন আমাদের সময়ের মানটা কত হয়? 9t স্কয়ার। সো এখান থেকে আসে 16 সমান সমান 9t স্কয়ার, টি স্কয়ার সমান সমান 16/9, টি সমান সমান স্কয়ার রুট করে ফেললে 4/3 আসবে, অর্থাৎ 1.33 সেকেন্ড। 1.33 সেকেন্ড, 2 নাম্বার হচ্ছে এটার উত্তর। বুঝতে কি পেরেছো? মাথার কি অনেক বেশি উপর দিয়ে গিয়েছে? সহজ কিন্তু, যারা ফ্লোতে আসো তাদের জন্য বোঝা একদম ডান ডানা ডান ডান। বুঝতে পেরেছো বাচ্চারা? খুব কি কঠিন বলো তো, বলো। ডান ডানা ডান ডান, ইজি, ক্লিয়ার, ভেরি গুড। এইবার আসো তোমাদের জন্য ভেরি স্পেশাল একটা প্রশ্ন। এইটা হচ্ছে আমাদের খুব স্পেশাল একটা প্রশ্ন। গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজা কখনো বা ভয়, পশু পাখি রাজা রানী ভূত পেতনি। এটা কিসের গান বলো তো? শুনছো এই গান কখনো বাচ্চারা? তোমরা কখনো এই গানটা শুনেছো? আমি তো ছোটবেলায় এই গান শুনছি, অনেক শুনছি। তোমাদের ছোটবেলা আর আমাদের ছোটবেলার মধ্যে অনেক পার্থক্য আছে। তোমাদের ছোটবেলায় তোমরা শুনে বড় হইছো ওই যে কি জানি, বেবি শাক ডুডু ডুডু, বেবি শাক ডুডু ডুডু, এটা শুনছো তোমরা। আর আমরা শুনছি হচ্ছে ঠাকুমার ঝুলি করবে, মজার গল্প বলবে। এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। হ্যাঁ বলো, এই অঙ্কটা করো, এই অঙ্কটা করো। এটা শুনছো? বেবি শার্ক, বেবি শার্ক, হ্যাঁ। আরে ভাই কইও না, বেবি শার্ক এটা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছিল আমার। বোনের ছেলে আর মেয়ে, এরা আমাদের বাসায় আসলে সারাটাক্ষণ ওই যে কোকো মিলান, হ্যাঁ কোকো মিলান দেখবে, একটা ইউটিউবে চ্যানেল আছে, ভাই রে ভাই, কি কি যে গান, সুন্দর গান। ওই যে হুইলস অন দা বাস, হুইলস অন দা বাস গো রাউন্ড এন্ড রাউন্ড, রাউন্ড এন্ড রাউন্ড, রাউন্ড এন্ড রাউন্ড, এই চলতো সারাদিন বাসার মধ্যে। তারপর হ্যাঁ জনি জনি ইয়েস বাবা, এগুলো হচ্ছে তোমরা শুনছো। আর আমরা শুনছি হচ্ছে ঠাকুমার ঝুলি। এই তোমরা আসলে ঠাকুমার ঝুলি শোনো নাই কখনো? হ্যাঁ, তোমরা কখনোই ঠাকুমার ঝুলি শোনো নাই? না, এখনকার বাচ্চারা বেবি শার্ক শুনে। ও শুনছো না? ও তাইলে তো তোমরা আসলে অত ছোটও না, যত ছোট তোমাদেরকে ভাবতেছি তত ছোট তোমরা না, আসলে তোমরা আসলে তার থেকে বড় আছো। বাহ, তোমরাও ঠাকুমার ঝুলি শুনছো, দেখছো অনেক। আচ্ছা আচ্ছা।
এই দেখো দেখো দেখো, অঙ্কটা তোলা হয়ে গেলে চলো করি। এটা একটা সেরা ম্যাথ। কি বলছে দেখো, একটা কণা ও এক্স সরলরেখা বরাবর চলছে। একটা কণা ও এক্স সরলরেখা বরাবর চলছে। এইটা মনে করো আমাদের একটা সরলরেখা। এটা ও বিন্দু, এটা হলো এক্স বিন্দু। কণার সরণের সমীকরণ দেওয়া আছে। কণার সরণের সমীকরণ দেওয়া আছে এক্স সমান সমান এত। আচ্ছা, বলছে এত হলে কণাটা যখন স্থির অবস্থায় আসবে তখন তার দূরত্ব নির্ণয় করো। বাহ 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 বাহ। সো খেয়াল করো, আমাদের যে সরণের সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে 37 প্লাস 27t প্লাস টি মাইনাস টি কিউব। এখন আমরা যদি বের করতে চাই এখান থেকে বেগের সমীকরণ, তাহলে কি হবে বলতো? আমরা সময়ের সাপেক্ষে এটাকে একবার ডিফারেন্সিয়েট করব। তাহলে যদি ডিফারেন্সিয়েট করি 37 কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0, কারণ এইটা তো কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের পরিবর্তনের হার তো 0। কনস্ট্যান্ট কি সময়ের সাপেক্ষে পরিবর্তন হবে? হবে না, তাই এই পার্টটা 0। বা না বুঝলে দেখো, এই যে মনে করো আমাদের একটা ফাংশন আছে x সমান সমান a, এটা হলো কনস্ট্যান্ট, বা x সমান সমান মনে করো 5। তাহলে dd x অফ 5 যদি আমরা করি, তাহলে বলো তো 5টাকে আমরা মনে মনে কি লিখতে পারি? 5টাকে আমরা মনে মনে লিখতে পারি না যে x টু দি পাওয়ার 0 লিখতে পারি না? তো বলো তো 5 তো কনস্ট্যান্ট থাকলো, x টু দি পাওয়ার 0 এটাকে যখন ডিফারেন্সিয়েট করবে 0টা সামনে চলে আসবে। তাহলে 0 যদি সামনে চলে আসে তাহলে সবকিছু গুণ করলে তো 0 হয়ে যাচ্ছে। সো কনস্ট্যান্ট কিন্তু সময়ের সাপেক্ষে কোনো পরিবর্তন হবে না। 37 একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান কিন্তু সময়ের সাপেক্ষে কোনো রকম পরিবর্তন হবে না। তাহলে দেখো এটা হয়ে যাবে 0 প্লাস 27t কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে প্লাস 27 মাইনাস t কিউব কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে 3t স্কয়ার। 3 সামনে চলে আসলো, t এর উপরে পাওয়ার স্কয়ার। এখন বলছে কি শোনো, এটা হলো v এর সমীকরণ, v সমান সমান 27 মাইনাস 3t স্কয়ার। আমাদেরকে বলছে যখন কণাটা স্থির অবস্থায় আসে, সো কণাটা স্থির অবস্থায় আসলে কণাটি স্থির অবস্থায় আসা মানে কি? কণাটি স্থির অবস্থায় আসলে আমাদের বেগের মান হবে 0। সো যদি বেগের মান 0 হয় তাহলে দেখো 0 সমান সমান 27 মাইনাস 3t স্কয়ার। তাহলে কি আসে? 3t স্কয়ার সমান সমান 27। t সমান সমান তাহলে কত? বা t স্কয়ার সমান হচ্ছে 27/3, 3 নং 27। সুতরাং t সমান সমান হচ্ছে 3 সেকেন্ড। অর্থাৎ 3 সেকেন্ড পরে কিন্তু বস্তুটা স্থির হয়ে যাবে। 3 সেকেন্ড পরে আমাদের বস্তুটা স্থির হয়ে যাবে। বুঝতে পেরেছো? 3 সেকেন্ড পরে আমাদের বস্তুটা হয়ে যাবে স্থির। তাহলে আমরা এখন বের করতে চাই 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। সুতরাং 3 সেকেন্ড এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? সো 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমরা x এর যে সমীকরণটা আছে সেটার সাহায্য নিব, কারণ এই সমীকরণটা আমাদেরকে বিভিন্ন সময়ে কত দূরত্ব অতিক্রম করে সেটা বের করতে হেল্প করে। তাহলে x সমান সমান লিখলাম 37 প্লাস 27 ইন্টু 3 মাইনাস 3 কিউব। তাহলে কত আসে? 37 প্লাস 27 দুগুণে কত? 54। আচ্ছা 3 বিশে 60, 3 সাথে 21, 81 মাইনাস 27, তাহলে আসে কত? 91 মিটার আসে। x এর মান কি 91 মিটার আসে? দেখো তো 91 মিটার। পারফেক্ট পারফেক্ট, সাব্বাস, ভেরি গুড। তোমরা সেরা, সঠিক উত্তর দিয়েছো। বুঝলাম। 4 নাম্বার প্রবলেম ডান ডানাডান ডান। ক্লিয়ার? তাহলে দেখো একদম আগের মতনই প্রবলেমটা, সাস্টের ওই প্রবলেমটার মতনই, জাস্ট পার্থক্যটা হচ্ছে এখানে আমাদেরকে যেই মুহূর্তে থামছে সেই মুহূর্ত পর্যন্ত টোটাল সরণ কত সেই সরণটা জাস্ট বের করতে বললো।
ঠিক আছে, সেই সরণটা জাস্ট বের করতে বললো। ডান ডানা ডান 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 ডান। আচ্ছা, এইবার আসো আমরা আবার একটু থিওরিতে ব্যাক করি। বলো তো দেখি, যদি আমরা কখনো ধরো বেগটাকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কি পাবো? যেমন ধরো যখন ত্বরণ বের করতে চাই, ত্বরণ মানে তো ডেল্টা ভি বাই ডেল্টা টি, এখান থেকে কিন্তু আমরা যে ত্বরণটা পাই এই ত্বরণটাকে আমরা বলি গড় ত্বরণ, গড় ত্বরণ। কিন্তু যখন সময়ের পার্থক্যটা খুবই নগণ্য হবে, তখন কিন্তু আমাদের তাৎক্ষণিক ত্বরণ বা ইনস্ট্যান্টানিয়াস ত্বরণের জন্য আমরা টি এর সাপেক্ষে ভি কে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, অর্থাৎ মনে করো ধরো আমাদের দেওয়া আছে ভি সমান সমান হচ্ছে 3t স্কয়ার প্লাস 5t, একটা গাড়ি, সেই গাড়িটার বেগ সময়ের সাথে সাথে এভাবে করে পরিবর্তন হচ্ছে। সো ভি সমান সমান যদি এত হয়, তাহলে আমাদেরকে ধরো বললো টি সমান সমান 5 সেকেন্ডে গাড়ির ত্বরণ কত নির্ণয় করো, গাড়ির ত্বরণ কত নির্ণয় করো। ভি সমান সমান 3t স্কয়ার প্লাস 5t। তো এখানে হলো বেগটা খেয়াল করে দেখো, বেগটা কিন্তু আমাদের সময়ের সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে সেটার সমীকরণ এখানে দেওয়া আছে। টি সমান 1 সেকেন্ডে বেগ কত, টি সমান 2 সেকেন্ডে বেগ কত, 3 সেকেন্ডে বেগ কত, সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। আচ্ছা, নেটের একটু প্রবলেম হচ্ছে মনে হয় ফেসবুকে। আচ্ছা ভাইয়া একটু জানাও তো, ওয়েব অ্যাপে কি প্রবলেম হচ্ছে নাকি ফেসবুকেই প্রবলেমটা হচ্ছে? হাই হাই, ফেসবুকে তো দেখি নেট চলে গিয়েছে, ওয়েব অ্যাপে ঠিক আছে? ওয়েব অ্যাপে, ওয়েব অ্যাপে ঠিক আছে। এই ফেসবুকে এখন যারা আছো একটু জানাও তো, ফেসবুকে কি এখন ঠিক আছে কিনা, ফেসবুকে কি এখন ঠিক আছে কিনা একটু জানাও তো। এখন ঠিক আছে ভাইয়া, ওকে গুড। ওকে, সো আমরা যেটা বলছিলাম, ধরো বিভিন্ন মুহূর্তে বেগের একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটা মানে কি? সমীকরণটার মানে হচ্ছে টি এর মান 1 সেকেন্ডে বেগ কত, টি এর মান 1 বসাবা তাহলে ওই মুহূর্তের বেগ পেয়ে যাবা। এই সমীকরণ যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, তাহলে ধরো টি এর মান দেওয়া আছে 10 সেকেন্ড, বললো তোমাকে 10 সেকেন্ডের মুহূর্তে বেগ বের করো, তাহলে জাস্ট টি এর মান 10 বসাবা, তারপরে দেখবা ভি এর মান কত হয়। টি এর মান 30 বসাবা, যে বেগটা পাবা সেটা হবে 30 সেকেন্ডের বেগ। বুঝতে পারছো? তাহলে আমাদের বলছে ভি সমান এত হলে টি সমান 5 সেকেন্ডে ত্বরণ কত নির্ণয় করো। তাহলে ভাইয়া বলো তো এখান থেকে আমরা ত্বরণ কিভাবে বের করতে পারবো? যেহেতু 5 সেকেন্ডে ত্বরণ চাইছে, তাৎক্ষণিক ত্বরণ তার মানে, তাহলে গড় ত্বরণ বলে তো একটা টাইম রেঞ্জ বলে দিত যে 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে গড় ত্বরণ কত, এটা তো চাই নাই। আমাদেরকে বলছে টি সমান 5 সেকেন্ডে ত্বরণ, অর্থাৎ এই মুহূর্তে ত্বরণটা চাইছে। তাহলে ত্বরণ বের করতে গেলে আমাদেরকে ভি এর সমীকরণটাকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। যদি ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো তো 3 কনস্ট্যান্ট থাকলো, টি স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় 2t প্লাস 5t, তো t তো জাস্ট 1 হয়ে যাবে, t কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1, তাহলে কত আসে 60 প্লাস 5, 60 প্লাস 5। দেখি তো কে বলতে পারে বলো তো, এই ত্বরণটা কি আমাদের, এই যে ত্বরণটা, সেই ত্বরণটা কি আমাদের কোনো সুষম ত্বরণ নাকি অসম ত্বরণ, একটু বলো তো। এই ত্বরণটা কি কোনো সমত্বরণ নাকি অসম ত্বরণ? ত্বরণটা কি সমত্বরণ নাকি অসম ত্বরণ? অসম ত্বরণ। সো ক্যালকুলাসের বিউটিটা এই জায়গাতে, আমরা কিন্তু যে সমস্ত সূত্রগুলা শিখছি, ভি সমান ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইউ স্কোয়ার 2as, এস ইজ ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এই প্রত্যেকটা ফর্মুলা কিন্তু প্রযোজ্য সমত্বরণের জন্য। আমরা যখন ক্যালকুলাস অ্যাপ্লাই করতে শিখছি, এখন কিন্তু আর ত্বরণটা সমত্বরণ হওয়া ম্যান্ডেটরি না। যদি সমত্বরণ নাও হয়, তারপরেও আমরা কিন্তু বেগ বের করতে পারবো, সরণ বের করতে পারবো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সাহায্যে। তাহলে দেখো আমাদের ত্বরণ যেটা সেটা হচ্ছে 60 প্লাস 5। সো আমাদেরকে বলছে টি সমান 5 সেকেন্ডে ত্বরণ কত, তাহলে এখানে আমরা টি এর মান যা বসাবো সেই মুহূর্তে ত্বরণটা কত বের হয়ে যাবে। তাহলে খেয়াল করো টি সমান সমান যখন বলছি 10 সেকেন্ডে, টি সমান সমান 5 সেকেন্ডে যদি ত্বরণ বের করতে চাই, তাহলে টি সমান 5 সেকেন্ডে ত্বরণ বের করতে চাইলে 6 ইন্টু 5 প্লাস 5, 5 6 30 প্লাস 5 সমান সমান 35, সমান সমান 35।
সো আমাদের ত্বরণের মান আসলো 35 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। এইবার একটা কথা বলো তো, এই পর্যন্ত আমরা লিখে ফেলেছি আশা করি সবাই। স্কয়ার আছে, কোথায় স্কয়ার আছে? হাই হাই, 3t স্কয়ার প্লাস 5t। না ঠিকই তো আছে, কোথায় স্কয়ার, কিসের কথা বলতেছো? ও না ভাই, আপনাকে না, আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে। তাহলে আমরা এখান থেকে কিন্তু 35 মিটার পার সেকেন্ড স্কয়ার অর্থাৎ 5 সেকেন্ডে ত্বরণ কত সেই ত্বরণটা আমরা পেয়ে গেলাম। টি সমান 5 সেকেন্ডের মুহূর্তে, টি সমান 5 সেকেন্ডের মুহূর্তে ত্বরণ কত সেই ত্বরণটা আমরা পেয়ে গেলাম। বলছে একজন, ভাই অসম ত্বরণ কিভাবে বলতো? টি এর মান 1 সেকেন্ড বসালে ত্বরণ হবে 6 আর 5 11, টি এর মান 0 সেকেন্ডে ত্বরণ হচ্ছে 5, টি এর মান 2 সেকেন্ডে ত্বরণ হচ্ছে 6 দুগুণে 12 5 17, 3 সেকেন্ডে হচ্ছে 23। তাহলে দেখছো এক এক মুহূর্তে ত্বরণ এক এক রকম, ত্বরণটা তো কনস্ট্যান্ট না, সো এই ত্বরণটা কিন্তু পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, সো এটা একটা অসম ত্বরণের ম্যাথ করলাম কিন্তু আমরা। ঠিক আছে, যে কোনো একটা নির্দিষ্ট মোমেন্টে ত্বরণ কত সেই ত্বরণটা আমরা বের করে ফেলছি। তাহলে আসো এই রিলেটেড একটা প্রবলেম দেখে ফেলি তো, এটা মনে হয় সেই প্রবলেমটা। আচ্ছা, এই প্রবলেমটার সাথে ছোট্ট একটা থিওরি আগে একটু জ্ঞান দিয়ে আসি। দাঁড়াও একটু ছোট্ট বন্ধুরা, ছোট্ট একটা জ্ঞান দিয়ে আসি, তারপর শুরু করছি। আমরা এইমাত্র দেখলাম যে ডিভি সমান সমান আসছে, সরি, এ সমান সমান আসছে আমাদের ডিভি বাই ডিটি, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগকে ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণ পাই। তাহলে বলতো ডিভি সমান সমান আমরা পাচ্ছি এ ডিটি। বলতো এ ডিটি এই জিনিসটা তো পরিচিত লাগছে না? এটা ওই যে অনেকটা ওয়াই ডিএক্স এর মতন। সো আমরা যদি এ ভার্সেস টি এর একটা গ্রাফ নেই, এ ভার্সেস টি এর একটা গ্রাফ নেই, এটা মনে করো এ, এটা মনে করো টি, এবং এখানে মনে করো ত্বরণটা এরকম বিক্ষিপ্তভাবে পরিবর্তন হচ্ছে। দেখো ত্বরণটা কিন্তু সমত্বরণ না, সমত্বরণ হইলে ভাইয়া গ্রাফটা এরকম হতো যে সময়ের সাথে ত্বরণটা কনস্ট্যান্ট থাকতো। কিন্তু দেখো ত্বরণের সাথে সময়ের ফাংশন গ্রাফটা কিভাবে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এই সময় ত্বরণটা এরকম, এই মুহূর্তে ত্বরণটা আবার কমে গেছে, এই মুহূর্তে ত্বরণ আবার বাড়ছে। সো এক এক মুহূর্তে ত্বরণ কিন্তু এক এক রকম। বলতো এ ডিটি মানে কি? এ ডিটি মানে হচ্ছে খুবই ক্ষুদ্র একটা স্ট্রিপ যদি আমি নেই, এটা মনে করলাম ডিটি, তাহলে এ তো এতটুকু, এটা হচ্ছে এ, তাহলে এ ইন্টু ডিটি গুণ দেওয়া মানে কিন্তু এই ছোট্ট স্ট্রিপের আমরা এরিয়াটা পাই, আমরা এরিয়াটা পাই। তো যখন আমরা পুরাটাকে ইন্টিগ্রেশন করব, পুরাটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করব, তখন বলতো আমরা কি আসলে ধরো টিটি এর লিমিট যদি বসায় দেই যে টি1 থেকে টি2 পর্যন্ত, লিমিট যদি বসাই দেই টি1 থেকে টি2 পর্যন্ত, তাহলে কিন্তু আমরা এই পুরা এরিয়াটা পেয়ে যাব, এই পুরা এরিয়াটা পেয়ে যাব। এবং তোমরা আমাকে বলো তো এই এরিয়াটা আসলে কি নির্দেশ করবে? খুব খেয়াল করে উত্তর দিবা, এরিয়াটা আসলে কি নির্দেশ করবে বলো তো? এরিয়াটা আসলে কি নির্দেশ করবে? ভি নির্দেশ করবে? এখানে একটু ভুল উত্তর দিছো, ভি নির্দেশ করবে না। একটু লক্ষ্য করো, মনে করো টি1 মুহূর্তে আমাদের বেগ হচ্ছে ইউ এবং টি2 সময় আমাদের বেগ হচ্ছে ভি। সো ডিভি কে, ছোট্ট ছোট্ট ডিভি, দেখো ডিভি মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র ভি, ডিভি মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ভি। তো অনেকগুলা ছোট 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 ভি কে যদি তুমি একসাথে অ্যাড করো, তাহলে কিন্তু ডিভি এর ইন্টিগ্রেশন কিন্তু হবে শুধু ভি, ডিভি এর ইন্টিগ্রেশন হবে শুধু ভি। বুঝতে পারছো কিভাবে ভি আসলো? সূত্র অনুযায়ী একটু দেখাই। যেমন দেখো x টু দি পাওয়ার n dx, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাইছিলাম? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এখন বলো তো শুধু dx কথাটার মানে কি? x টু দি পাওয়ার 0 dx বলা আর শুধু dx বলা একই কথা না? তাহলে এখান থেকে দেখো তো x টু দি পাওয়ার n প্লাস 1 মানে কত? 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1, তাহলে এখানে আসে শুধু x। সো মনে রেখো dx কে ইন্টিগ্রেট করলে কিন্তু x পাওয়া যায়। তুমি ইন্টিগ্রেশন অফ ডি যেটাই বসাও না কেন, ধরো এর মধ্যে দিলা ইন্টিগ্রেশন অফ ডি মাশরুম, তাহলে সমান সমান কি পাবা জানো? সমান সমান পাবা মাশরুম। অর্থাৎ তুমি ইন্টিগ্রেশন অফ ডি এর ভিতরে যা কিছু করবা, যেটাই দাও না কেন, তুমি যোগফল কিন্তু সেটাই পাবা। সো ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে শুধু এক্স পাবা, ডিওয়াই মানে হচ্ছে শুধু ওয়াই পাবা, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই মানে। বুঝছো জুনায়েদ ইসলাম? কি হলো ভাইয়া, তোমরা এরকম পাগল হয়ে গেছো কেন?
এই সব এস এস লেখা শুরু করছো কেন? ব্যান করে দিব কিন্তু, একেবারে কোর্স থেকে ব্যান হয়ে যাবা, স্প্যামিং করো না। সো আমরা এখান থেকে যেটা দেখলাম যে যখন আমরা এক্স এর সাপেক্ষে যখন আমরা ইন্টিগ্রেশন অফ ডিএক্স লিখবো বা ইন্টিগ্রেশন অফ ডিওয়াই লিখবো সমান সমান কিন্তু হয়ে যাবে টোটাল ওয়াই। বুঝছি? তাহলে ভাইয়া দেখো এই যে ডিভিটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করছি রেজাল্ট কিন্তু ভি পাচ্ছি। সো ভি পেলে আমরা এরপরে আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, উপরে হবে ভি নিচে হবে ইউ সমান সমান দেখো এখানে আসলো কি টি1 থেকে টি2 পর্যন্ত আমাদের এডিটি। ঠিক আছে, বলো তো লিমিট বসানোর সিস্টেম কি দেখাইছিলাম না আগের ক্লাসে? লিমিট কেমনে বসাই আমরা? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এই যে আপার লিমিট ভি লোয়ার লিমিট ইউ। তাহলে এখান থেকে আসলো দেখো এডিটি। এইবার আসো, তোমরা যে বলছিলা যে ভাইয়া এরিয়া মানে আসলে বেগ বোঝায়, আসলে কিন্তু এরিয়া মানে বেগ না। এ ভার্সেস টি এর এরিয়া বের করা মানে হচ্ছে বেগের পরিবর্তন বোঝায়, বেগের পরিবর্তন বোঝায়, বেগের পরিবর্তন বোঝায়। অর্থাৎ আমরা যখন এখানে এরিয়া বের করব আমরা কিন্তু আসলে ডেল্টা ভি পাবো, বেগের পার্থক্য পাবো। কোন দুইটা সময়ের মধ্যে বেগের পার্থক্য? টি2 এবং টি1 সময়ে যে দুইটা বেগ ছিল সেই দুইটার বেগের পার্থক্য কত সেটা আমরা এই এরিয়া থেকে আসলে বের করতে পারি। সো এরিয়া মানে কিন্তু এখানে ডেল্টা ভি বোঝাবে। এখন তুমি বলতে পারো তাইলে ভাইয়া সরণটা কেন টোটাল বসলো? সরণটা কেন টোটাল হলো? আপনি যখন ভি সমান সমান লিখছিলেন ডিএস বাই ডিটি, এখান থেকেও তো তাহলে ভাইয়া ডিএস সমান সমান আসে ভি ডিটি। তাহলে যদি দুই পাশে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে তো এইখানেও আসলে সরণের পার্থক্য হওয়ার কথা। ডিএস টাকে ইন্টিগ্রেশন করলে এস আসবে। সো মনে করলাম টি সমান সমান টি1 এ সরণ হচ্ছে s1, টি সমান সমান টি2 তে সরণ হচ্ছে s2। তাহলে ডিএস কে ইন্টিগ্রেশন করলে আসবে এস, তো এটার আপার লিমিট s2 লোয়ার লিমিট s1 এবং এখানে থাকলো ভিডিটি যার লোয়ার লিমিট হচ্ছে টি1 আপার লিমিট হচ্ছে টি2। এইখানেও তো তাহলে ভাইয়া আমরা যদি ভি ভার্সেস টি এর গ্রাফ নেই, আমরা যদি ভি ভার্সেস টি এর গ্রাফ নেই এবং ধরেন গ্রাফটা হচ্ছে এই রকম টাইপের হলো, এইটা হলো আমাদের টি1 এর গ্রাফ বা এটা টি1 এর পজিশন, এটা টি2 এর পজিশন। তাহলে ভিডিটি মানে বোঝাচ্ছে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল। যেই ক্ষেত্রফলটা যদি আমরা বের করি তাহলে তো আমরা মূলত এই s2 মাইনাস s1 পাচ্ছি। s2 মাইনাস s1 মানে কি? সরণের পরিবর্তন না? তাহলে এরিয়া এটা মানে কিন্তু আসলে সরণের পরিবর্তন নির্দেশ করে। এইটা মানে নির্দেশ করে সরণের পরিবর্তন। তাহলে মাথায় রেখো যখন আমরা ভিডিটি করছি, যখন আমরা ভিডিটি কে ইন্টিগ্রেশন করছি তখন কিন্তু আমরা যে এরিয়াটা পাই এটা কিন্তু আসলে সরণের পার্থক্য বা সরণের পরিবর্তনটাকে নির্দেশ করে, সরণের পরিবর্তনটাকে নির্দেশ করে। কিন্তু মজার ব্যাপার কি জানো, আমাদের বেশিরভাগ সময়ই দেখা যায় আদি সরণটা শূন্য হয়। তো যার কারণে আমরা আসলে এটা বলে ফেলি যে s2টাই হচ্ছে টোটাল সরণ। s1 যদি শূন্য হয় অর্থাৎ একদম সময় গণনার শুরুতে যদি সরণ শূন্য ধরে নাও তাহলে তো s2টাই টোটাল s, তাই না? সো আমরা এখান থেকে যেটা দেখলাম যে আমাদের দেখো v সমান সমান ddt অফ s, এখান থেকে যদি আমরা ds সমান লিখি তাহলে vdt লেখা যায়। দুই পাশে ইন্টিগ্রেশন করলে দেখো t1 মুহূর্তে মনে করলাম সরণ হচ্ছে s1, t2 মুহূর্তে সরণ মনে করলাম s2। তাহলে দুই পাশে ইন্টিগ্রেশন করলে ds কে ইন্টিগ্রেশন করলে আসে s, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে s1 থেকে s2 পর্যন্ত লিমিট। vdt কে ইন্টিগ্রেশন করে আমরা যা পাবো এটা কিন্তু আসলে v ভার্সেস t গ্রাফের এরিয়া নির্দেশ করবে এবং এই এরিয়াটা আসলে সরণ বোঝায় না, মূলত বোঝায় সরণের পার্থক্যটাকে। সো আদি সরণ যদি শূন্য হয় তাহলে মোট সরণটাই হচ্ছে s2। আশা করি এই আইডিয়াটা তোমরা পেয়েছো, বুঝেছো? ঠিক আছে, গুড। এখন আসো আমরা সেই প্রবলেমটাতে চলে যাই যে প্রবলেমটা আমরা দেখেছিলাম। এই প্রবলেমটা দেখো, একটা বস্তুর ত্বরণের সাথে সময়ের সমীকরণ দেওয়া আছে এত, টি সমান সমান 2 সেকেন্ড সময় বস্তুর বেগ কত হবে বের করতে বলেছে। এই প্রবলেমটা অনেকেই ভুল করে সলভ করে ফেলে। এটা 5 নাম্বার প্রবলেম, তাই না? কি বলছে দেখো, একটা বস্তুর ত্বরণের সাথে সময়ের সমীকরণ দেওয়া আছে a সমান সমান 3t - 1। তাহলে ত্বরণটা কি আসলে সুষম না অসম বলো তো? ত্বরণটা কি আসলে সুষম ত্বরণ নাকি অসম ত্বরণ? ত্বরণটা কিন্তু আমাদের একটা
অসমতরণ এখানে। প্রশ্নটা আগে তুলে নাও, ঝটপট 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 প্রশ্ন আগে তুলে নাও। অসমতরণ, গুড। এই এই যারা এখনো সংসার করতেছো এই কমেন্টের মধ্যে, দেখলে কিন্তু একেবারে নগদে ব্যান। ছি ছি, আমি আবার স্কোর কার্ডে চলে গেলাম। কোনো লজ্জা শরম থাকলে মানুষ এই কাজ করে, ছি। আচ্ছা, বাংলাদেশ আসলেই তুমি চিন্তা করে দেখো, হংকং এর সাথে খেলতেছে, এই দলটা কিন্তু অস্ট্রেলিয়া না, দলটা কিন্তু সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ড না। পারভেজ হোসেন ইমন করছে 14 বলে 19, তানজিদ হাসান তামিম করছে 18 বলে 14, লিটন দাস 17 বলে 17, তৌহিদ হৃদয় 18 বলে 18। এই দল নিয়ে আমি কোথায় যাবো বলো তো, কাদের খেলা দেখি। সি সি সি, আর জীবনে কোনোদিন বাংলাদেশের স্কোর কার্ড দেখবো না। এই যে রাখলাম, আর জীবনে কোনোদিন দেখবো না। সি সি সি। ওকে, তাহলে দেখো লেখা হয়েছে আশা করি সবার। আমাদেরকে বলছে বস্তুর ত্বরণের সাথে সময়ের সমীকরণ দেওয়া আছে, a সমান সমান 3t - 1। বলছে বস্তুর বেগ বের করতে। তাহলে ভাইয়া বেগ কেমনে পাবো? আমরা তো জানতাম ত্বরণ সমান সমান হচ্ছে dv বাই dt। তাহলে dv সমান সমান হবে a dt। তো আমরা যদি বেগ বের করতে চাই, 2 সেকেন্ড সময় বস্তুর বেগ বের করতে চাই, তাহলে দুই পাশে আমরা ইন্টিগ্রেশন করব, তাই না? এখান থেকে ডিভি থেকে ভি পাবা কেমনে? ইন্টিগ্রেশন করলেই তো পাবা। তো এখান থেকে দেখো, যখন টাইম সমান সমান ছিল 0 সেকেন্ড, মানে বস্তুর আদিবেগ 10 মিটার পার সেকেন্ড, মানে কি টি সমান সমান শূন্যতে বেগ হচ্ছে 10। আদিবেগ মানেই তো, আদিবেগ মানে কি টি সমান সমান শূন্যতে যে বেগ সেটা হচ্ছে আদিবেগ ভাইয়া। তাহলে টি সমান যখন শূন্য তখনকার বেগ হচ্ছে 10। আমাদের বের করতে হবে টি সমান সমান যখন 2 তখনকার বেগ কত। ডিভি কে ইন্টিগ্রেশন করলে ভি আসে, আমরা লোয়ার লিমিট বসালাম 10, আপার লিমিট বসালাম ভি সমান সমান এ এর ফাংশনটা কত বলতো, 3t - 1। 3t - 1 এখানে হবে dt 0 থেকে 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত। তাহলে ভাইয়া বলো তো এখানে আমরা নিয়ে আসলে কি পাবো, v - 10 পাবো সমান সমান 3t - 1 dt, তাই না? 3t - 1 dt। সো এখান থেকে খেয়াল করো, এটা 0 থেকে 2, আমরা 3t dt কে একসাথে লিখলাম, মাইনাস 0 থেকে 2 1 dt কে আমরা একসাথে রাখলাম। খুব কষ্ট পাচ্ছ? কান্না পাচ্ছে? হাউমাউ করে কি কাঁদছো? দেখো, সো এখানে আমাদের v - 10 সমান সমান বলো তো 3t dt, 3 টাকে বাইরে নিয়ে আসলে এখানে থাকে t dt 0 থেকে 2, মাইনাস 1 টাকে বাইরে নিয়ে আসলে, 1 টাকে নিয়ে আসা না নিয়ে আসা একই কথা, dt কে ইন্টিগ্রেট করলে আসে 0 থেকে 2। তাহলে 3 টাকে নিয়ে আসলাম, t dt কে ইন্টিগ্রেশন করলে হয় t স্কয়ার বাই 2 0 থেকে 2 পর্যন্ত, মাইনাস 1 dt কে ইন্টিগ্রেশন করলে হবে t 0 থেকে 2। তাহলে খেয়াল করো এই দুই তো কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে চলে আসি, 3/2 ভিতরে থাকে t স্কয়ার, তো t স্কয়ার নিলে এখানে 0 এখানে 2, মাইনাস t নিলে 2 0। এইবার আমাদের কাজ হচ্ছে কি দেখো, v - 10 সমান সমান t এর মধ্যে একবার 2 কে বসাবো, মাইনাস করব 0 কে বসাই, তাহলে 3/2, এই দেখো 3/2, t এর মধ্যে একবার 2 কে বসাই স্কয়ার, মাইনাস 0 স্কয়ার লিখলাম, এই যে একবার 2 বসাইছি স্কয়ার করছি, 0 বসাই স্কয়ার করছি বিয়োগ করছি, মাইনাস মাইনাস t এর জায়গায় 2 বসাবা, মাইনাস 0 বসাবা, এই তো শেষ। ভাইয়া এত বড় করে করছি, একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, কিন্তু এই কারণে একটু বড় লাগতেছে। তুমি যখন প্রো হয়ে যাবা না, তখন একবারে এই লাইন থেকে সরাসরি এই লাইনে চলে আসতে পারবা। যখন মানে করতে 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 প্র্যাকটিস করতে করতে একেবারে ধরো বস হয়ে গেছো, সো এখান থেকে কি আসে 3/2 ইন্টু 2 স্কয়ার মাইনাস 2। তাহলে v সমান সমান আসে এই দুই কাটাকাটি করে 3 দুগুণে 6 মাইনাস 2 প্লাস 10, তাহলে আসে 14 মিটার পার সেকেন্ড। v এর মান আসে 14 মিটার পার সেকেন্ড। এত লাইন স্কিপ মানে এই এই
ও আচ্ছা, মানে যদি ওইভাবে করি, হ্যাঁ ফিজিক্স এটা করতে পারবা, কোনো অসুবিধা নেই। মানে এইটা দেখার পরে আমি একবারে দেখবা এই দুই একটা ম্যাথ প্রথম প্রথম করতেছি বলে একটু ভেঙে চুরে করতেছি, কিন্তু যখন তোমাদের সাথে সাথে নিয়ে একবারে প্রফেশনাল হয়ে যাব, তখন দেখবা 3t dt কে একবারে লিখে ফেলতেছি 3t²/2, -1 dt কে লিখে ফেলতেছি একবারে t। সো এই লাইন থেকে দেখা যাবে একবারে এই লাইনে আসবো, তারপরে এই লাইনে আসবো। বুঝছো? বুঝছো? হ্যাঁ অবশ্যই এই ম্যাথগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায় ভাইয়া, ক্যালকুলেটর দিয়ে তো শিখবাই, কিন্তু আগে ম্যানুয়ালি করা শিখো না বাবা। তাহলে খেয়াল করো, এখানে কিন্তু v-10 লিখছি, দেখছো v-10 লিখে তারপর কিন্তু এটা হিসাব করছি আমরা। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, পারফেক্ট, পারফেক্ট, একেবারে পারফেক্ট। দাঁড়া আমি একটু সিকোয়েন্সটা ঠিক করে ফেলি। এটা আমাদের 1 নাম্বার প্রবলেম দেখিয়েছিলাম সকালবেলা যখন ক্লাসটা শুরু করেছিলাম, তখন 1 নাম্বার প্রবলেম এটা ছিল। দাঁড়াও কোথায় গেল, এই 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 1 নাম্বার, এটা এটা ক নাম্বার, তারপরে খ নাম্বার কোথায়, খ নাম্বার এই যে বাবুটা, তুমি সামনে চলে আসো, ডিজিয়া 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 ডিজিয়া, এই গয়ের আগে গয়ের আগে গয়ের আগে, এই তো ক খ গ, একদম সিরিয়ালি সুন্দর মতন সাজানো আছে, গুড। এইবার আসো আমরা একটু গ্রাফ নিয়ে পড়াশোনা করি, গ্রাফ, গ্রাফ নিয়ে আমরা একটুখানি পড়াশোনা করি, গ্রাফ নিয়ে একটু পড়াশোনা করি। বলো তো ভাইয়া, যখন আমাদেরকে বলা হলো কোনো একটা গাড়ি মনে করো সমবেগে যাচ্ছে, কেস 1 মনে করো আমরা বলে দিলাম গাড়িটা সমবেগে যাচ্ছে, অর্থাৎ ভি ভার্সেস টি এর যে গ্রাফটা, সেই গ্রাফটা হলো মনে করো এই রকম, একেবারে ভি ভার্সেস টি এর গ্রাফটা এরকম। এটার মানে কি, এটা একটা সমবেগের গ্রাফ, কারণ দেখো মনে করো এই বেগের মান আমি বললাম 5 মিটার পার সেকেন্ড। সো যখন টি এর মান 1 সেকেন্ড তখনও বেগের মান 5, টি এর মান যখন 2 সেকেন্ড তখনও বেগের মান 5, টি এর মান যখন 3 সেকেন্ড তখনও কিন্তু বেগের মান 5। তো বলো তো সমবেগে গতিশীল গাড়ির জন্য আমাদের সরণ ভার্সেস সময়ের গ্রাফটা কেমন হবে দেখতে? সরণ ভার্সেস সময়ের গ্রাফটা দেখতে কেমন হবে দেখো, এইদিকে মনে করো লিখলাম সরণ, এদিকে লিখলাম সময়। তো সরণ বনাম সময়ের গ্রাফ কেমন হবে? v-10 কি হলো, কি বললো, v-10 কিভাবে হলো? ও এই যে এখান থেকে দেখো ডেল্টা ভি, আমরা কি বলছিলাম, এই যে দেখো কই গেল এটা, ডেল্টা ভি, ডেল্টা ভি, এই যে দেখো আমরা যখন এখান থেকে এই যে দেখো যখন আমরা এ ডিভি লিখি, এই যে এ সমান সমান ডিভি বাই ডিটি, তো যখন আমরা ডিভি সমান সমান এডিটি লিখি, তখন দেখো এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তখন কিন্তু আমরা আসলে বেগের পরিবর্তনটা পাই। কেন? কারণ টি সমান 0 তে বেগ মনে করো ইউ, টি সমান টি তে বেগ মনে করো ভি, ডিভি কে ইন্টিগ্রেট করলে ভি আসে, কিন্তু লিমিট বসাবা না, ইউ থেকে ভি লিমিট তো বসাবা। সো এখানে যখন 0 থেকে টি এডিটি করছো, এইটা কিন্তু তোমার ইন্টিগ্রেশনের ফলাফল, বা এ ভার্সেস টি এর গ্রাফ আঁকলে সেই গ্রাফের ক্ষেত্রফল নির্দেশ করছে, এবং এই ক্ষেত্রফলটা কিন্তু ডিপেন্ড করে, বা ক্ষেত্রফলটা কিন্তু নির্দেশ করছে ভি মাইনাস ইউ তথা বেগের পরিবর্তনকে, ভি মাইনাস ইউ তথা বেগের পরিবর্তনকে। সো আমাদের এই 0 থেকে টি সময়ের মধ্যে বেগের পরিবর্তন কত, সেইটাই কিন্তু আমরা ডিভি কে ইন্টিগ্রেট করলে পাচ্ছি। বুঝেছো? সো আমরা ওখানে দেওয়া ছিল কি দেখো, ওখানে দেওয়া ছিল আমাদের যে 10 সেকেন্ডের মধ্যে, কই 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 কই, এই যে আমাদেরকে বলছিল আদিবেগ 10 মিটার পার সেকেন্ড, আমাদেরকে বলছে টি সমান 2 সেকেন্ড সময় বস্তুর বেগ কত হবে। দেখো লিমিটটা আমরা কিভাবে বসাইছি। সো এখানে যখন টাইমের মান, এই যে ডি এর পরে যেটা থাকে ওইটাই কিন্তু লিমিট বসাতে হয়, ডি এর পরে যেটা থাকে ওইটার লিমিটই বসাতে হয়। সো টাইম যখন 0 একদম শুরুতে বেগ ছিল 10, টাইম যখন 2 তখনকার বেগ হচ্ছে ভি, ডিভি কে ইন্টিগ্রেট করলে আসছে ভি। সো ইন্টিগ্রেট করলে তো বসাই দিলে হলো না, আমাদের তো লিমিট বসাতে হবে। সো লিমিট আপার লিমিট ভি, লোয়ার লিমিট 10, এখানে এডিটি কে এর ফাংশন যেটা দেওয়া আছে সেই ফাংশনটা এখানে বসালাম 0 থেকে 2 পর্যন্ত, কারণ আমাদের বলছে 2 সেকেন্ড সময় বস্তুর বেগ কত। সো 0 থেকে 2 পর্যন্ত আমরা এখান থেকে ক্যালকুলেট করে এই পাশের ইন্টিগ্রেশন তো বুঝছোই, এখানে আসলো কি ভি মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, v-10 করলে আমরা ভি এর মান কত বের করে ফেললাম এখান থেকে, ভি এর মান কত বের করে ফেললাম এখান থেকে। ক্লিয়ার?
গুড, ডান দিকের ফার্স্ট লাইনটা বোঝো নাই। এই দেখো ডান দিকের ফার্স্ট লাইন, মনোযোগ দাও, এখানে না বোঝাটা স্বাভাবিক, খেয়াল করো। টি স্কোয়ার আমরা কি ইন্টিগ্রেশন করে পাইছি না? লোয়ার লিমিট কোনটা? 0, আপার লিমিট কোনটা? 2। সো আমরা এখানে সব সময় আপার লিমিটের ভ্যালু থেকে লোয়ার লিমিটের ভ্যালুটাকে বাদ দিব। তাহলে এই যে টি স্কোয়ার, এটা আপার লিমিট, এই টিটাকে আমরা এর মধ্যে বসাবো, তারপর স্কোয়ার হয়ে যাবে সেটা। এরপরে জিরোটাকে আমরা এর মধ্যে বসাবো, তাহলে লোয়ার লিমিটের ভ্যালুটা বের হয়ে গেল। আপার লিমিট থেকে লোয়ার লিমিটটাকে বাদ দিব। এই যে 2 স্কোয়ার থেকে এই যে 2 বসাইছি, 2 স্কোয়ার থেকে এই যে এখানে 0 বসালাম, 0 স্কোয়ারটাকে আমরা বাদ দিলাম। তারপরে দেখো এখানে এই যে 3/2 আগেও ছিল, এখানে 3/2 থাকলো। তারপর দেখো 2 - 0 কেমনে আসলো? এই টি এর জায়গায় আমরা 2 বসাবো, মাইনাস এখানে 0 বসাবো, তাহলে এখানে 2 - 0 লিখে ফেললাম। বুঝেছো? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, গুড। এই মাঝের পার্টটা না বুঝলে আগের দিনের ক্লাসটা একটু করে আসতে হবে। সেখানে আমরা ইন্টিগ্রেশনের একদম বেসিক নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, যে লিমিট বলতে আসলে কি বোঝায়। দেখো এই যে লিমিটটা দিয়ে আসলে কি বোঝাইতাম, আরে এই আগের দিনে পড়া রিভিশন না দিয়ে আসলে তো ঝামেলা। এই ছেলেপেলে দেখো, এখানে আমরা বলেছিলাম না এরকম, যে মনে করো এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। সো যখন আমরা এরকম ক্ষুদ্রভাবে একটা ছোট্ট এরিয়া বের করছি ডিএক্স দৈর্ঘ্যের জন্য, এটুকু তো ওয়াই, ওয়াই ডিএক্স মানে আমরা ক্ষুদ্র একটা ক্ষেত্রফল পেতাম। যখন ইন্টিগ্রেশন করছো তখন এরকম ইন্টিগ্রেশন মানে বোঝায় এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফলগুলোকে নিয়ে সবগুলাকে নিয়ে যোগ করে ফেলা, সেটাই তো আমরা সাম এই যে ইন্টিগ্রেশন দিয়ে বুঝতাম। এখন লিমিট বসানো বলতে কি বোঝায়? লিমিট বসানো বলতে বোঝায়, মনে করো আমি চাই না পুরাটুকুর এরিয়া বের করতে, আমি চাচ্ছি আমাদের জাস্ট এই t1 সময় থেকে, বা এই যে হ্যাঁ t1 সময় থেকে বা x1 দূরত্ব থেকে x2 এইটুকু পর্যন্ত যেইটুকু ক্ষেত্রফল, সেইটুকু ক্ষেত্রফল আমরা বের করতে চাচ্ছি, এইটুকু ক্ষেত্রফল আমরা বের করতে চাচ্ছি। তাহলে আমরা কিভাবে হিসাব করব? আমরা হিসাব করার সময় দেখব যে 0 থেকে x2 পর্যন্ত পুরো এরিয়াটা কত, এবং 0 থেকে x1 পর্যন্ত পুরো এরিয়াটা কত, 0 থেকে x1 পর্যন্ত পুরো এরিয়াটা কত। সো পুরা x2 এর এরিয়া থেকে x1 এর এরিয়াটা তুমি যদি বাদ দাও, পুরা x2 এর এরিয়া থেকে x1 এর এরিয়া যদি বাদ দাও, তাহলে কিন্তু তুমি x1 থেকে x2 এর মধ্যে যেই এরিয়াটুকু আছে সেই এরিয়াটা বের করে ফেলতে পারবা, এই এরিয়াটা বের করে ফেলতে পারবা। কথা বুঝছো? তাহলে আমরা যেটা বললাম, যখন আমরা ধরো t1 থেকে t2 পর্যন্ত ADT কে ইন্টিগ্রেশন করছি, তখন মূলত কি করছি জানো? এই যে AT এর একটা গ্রাফ ছিল, আমরা যখন ইন্টিগ্রেশন অফ ADT করলাম তখন কিন্তু আমরা আসলে এরিয়া পাইছি, এই পুরো এরিয়াটা পাইছি। তো t1 থেকে t2 পর্যন্ত ইন্টিগ্রেশন করার মানেটা কি? এটা মনে করো t2 আর এটা মনে করো t1। আমরা যখন ADT কে ইন্টিগ্রেশন করলাম তখন এখানে ধরো আসছে t স্কয়ার, আমরা লোয়ার লিমিট দিলাম t, আপার লিমিট দিলাম t2। এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফলাফল, যে 0 থেকে t পর্যন্ত যে কোনো t এর মধ্যে যদি এখানে তুমি t এর মান 2 বসাও, দেখো যদি তুমি এখানে t এর মান 2 বসাও তাহলে বুঝবা যে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত ক্ষেত্রফল কত। যদি তুমি এখানে ধরো t এর মানটা 4 বসাও তাহলে বুঝবা 0 থেকে 4 পর্যন্ত ক্ষেত্রফল কত সেটা বের হয়ে যাবে। কিন্তু আমার তো 0 থেকে কত ক্ষেত্রফল এটা জানা দরকার নেই, আমার দরকার t1 থেকে t2 এই রিজিয়নের মধ্যে ক্ষেত্রফল কত সেটা বের করা। কারণ আমাদের t1 থেকে t2 এর মধ্যে বেগের পরিবর্তন কত সেটা আমরা জানতে চাই। তাহলে এখান থেকে দেখো t2 স্কয়ার মাইনাস t1 স্কয়ার যখন করছি, t2 স্কয়ার মানে 0 থেকে t2 পর্যন্ত ক্ষেত্রফল বের করলাম, এটা হলো t2 স্কয়ার। t1 স্কয়ার মানে হচ্ছে 0 থেকে t1 পর্যন্ত ক্ষেত্রফল কত সেটা বের করলাম। তাহলে এই বড় ক্ষেত্রফল থেকে যখন t1 এর ক্ষেত্রফল বাদ গেল, তখনই কি আমরা আসলে t1 থেকে t2 পর্যন্ত ক্ষেত্রফল কত এটা বের করে ফেলতে পারলাম না? বুঝতে পেরেছো? একটু আগের ক্লাসটা দেখো, তাহলে এই লিঙ্কগুলা বুঝতে পারবা। বুঝছো? এই লিঙ্কগুলা ধরতে পারবা আরো সুন্দর করে। আগের ক্লাসটা দেখে এসো, অনেকদিন আগে পড়াইছি তো, আগের ক্লাস তো প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। ঠিক আছে, গেল। সো আমরা দেখতে যাচ্ছিলাম গ্রাফ, সমবেগের গ্রাফটা কেমন হয়। সো সমবেগের যে গ্রাফটা সেইখানে আমরা দেখলাম, আচ্ছা গ্রাফ নিয়ে আমরা, চলো গ্রাফ নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেই সময়টা। আমরা আজকে এই
টাইপের আরেকটা প্রবলেম একটু সলভ করি, দাঁড়াও, তোমাদের ঝামেলাগুলা ক্লিয়ার হয়ে যাক। মনে করো আমাদের একটা ত্বরণ দেওয়া আছে, a সমান সমান ধরো দেওয়া আছে 5t² - 60 + 2। এইখানে আমাদেরকে বলে দিছে t সমান সমান 1 সেকেন্ডে, t সমান সমান 1 সেকেন্ডে আমাদের বেগ বলে দিছে 10 মিটার পার সেকেন্ড। বের করতে হবে t সমান সমান 5 সেকেন্ডে বেগ কত। বুঝেছো? এখন লক্ষ্য করো, এই যে একটা ফাংশন দেখছো না, এর যে ফাংশনটা দেখছো সময়ের সাথে, এই ফাংশনটা কেমন? এটা একটা উল্টাপাল্টা ফাংশন না? তো মনে করলাম ভাইয়া এই ফাংশনটা হচ্ছে সাপোজ এইরকম টাইপের কোন একটা ফাংশন, আমি আন্দাজে নিছি, একদম একদম র্যান্ডমলি নিছি। সো এইরকম একটা ফাংশন হচ্ছে ত্বরণ, মানে সময়ের সাথে সাথে ত্বরণটা কিভাবে পরিবর্তন হচ্ছে সেই সম্পর্কটা এরকম, যে সময় যখন 0 তখন ত্বরণের মান 2, সময় যখন 1 তখন ত্বরণের মান কত, 2 এ ত্বরণ কত, 3 এ ত্বরণ কত, এগুলা বের হচ্ছে। এখন আমাদেরকে বলছে t সমান 1 সেকেন্ডে বেগ 10 মিটার পার সেকেন্ড, তাহলে t সমান 5 সেকেন্ডে বেগ কত বের করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব শোনো, t সমান সমান 1 সেকেন্ড থেকে t সমান সমান 5 সেকেন্ডের মধ্যে এই ক্ষেত্রফলটা কত হয় বের করব। এই ক্ষেত্রফলটাই কি নির্দেশ করবে? আমাদের বেগের পরিবর্তন না? বেগের পরিবর্তনটা হবে যে 5 সেকেন্ডের বেগ থেকে 1 সেকেন্ডের বেগের পার্থক্য কত। সো খেয়াল করো, আমরা এখন আগে চলো 1 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের এই ক্ষেত্রফলটা বের করি। সো আমাদের যেহেতু a দেওয়া আছে ভাইয়া, দেখো a সমান সমান দেওয়া আছে 5t² - 60 + 2। আমরা জানি a সমান সমান লেখা যায় dv/dt, এখান থেকে dv সমান সমান লিখতে পারবো a dt। আচ্ছা, এখন দেখো এটা আসলে সময়ের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা সময়ের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা এখানে লিখবো যে a সমান সমান 5t² - 60 + 2, এটা এইভাবে করে পরিবর্তন হচ্ছে ইনটু ডিটি। সো আমরা তো ইন্টিগ্রেশন যখন করব এইরকম সাইন দিয়ে দিলাম, এপাশে ইন্টিগ্রেশন করলাম এভাবে সাইন দিয়ে দিলাম। এখন আসো লিমিট বসাবো কিভাবে। সো লিমিট বসানোর সময় দেখো আমাদের গিভেন ডেটা আছে t সমান 1 সেকেন্ডে বেগ হচ্ছে 10, তাহলে এই পাশে তো t এর লিমিট বসাবো, কারণ d এর পরে t আছে, এই পাশে আমরা t এর লিমিট বসাবো, আর এখানে আমরা d এর পরে v আছে যেহেতু v এর লিমিট এখানে বসাবো। নিচে বসাবো লোয়ার লিমিট, উপরে বসাবো আপার লিমিট। তাহলে দেখো এখানে আমাদের এই যে লোয়ার লিমিটটা কত, t সমান 1 সেকেন্ডে বেগ হলো 10, তাহলে লোয়ার লিমিট হচ্ছে যখন 1, লোয়ার লিমিট যখন 1 মানে t এর মান যখন 1 সেকেন্ড তখন বেগের মান হচ্ছে 10, t এর মান যখন 5 সেকেন্ড তখনকার বেগ কত সেটা আমরা বের করতে চাই। সো লিমিটটা কিভাবে বসাবো আশা করি বুঝছো। লোয়ার লিমিট t সমান, এখানে t এর লিমিট বসাবো কারণ dt আছে, d এর পরে যেটা থাকবে সেটার লিমিট বসাতে হবে। 1 সেকেন্ডে বেগ দেওয়া 10, তাহলে t এর লিমিট 1 হলে লোয়ার লিমিট যখন t এর মান 1 তখন বেগের মান 10, t এর মান যখন 5 তখন বেগের মান কত এটাই বের করতে হবে। তাহলে আসো আমরা এখান থেকে এটাকে আগে ইন্টিগ্রেশন করি। দেখো ইন্টিগ্রেশন করলে রেজাল্ট যেটা আসবে, একবারে যদি আমি লিখে ফেলি 5t² কে ইন্টিগ্রেশন করলে হবে 5t³/3, t³/3 t² dt, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে t³/3। লিমিট কি বসাবা 1 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে। -6 সামনে রাখলে t dt, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে t²/2, এখানে লোয়ার লিমিট 1 আপার লিমিট 5। 2 dt, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে শুধু dt যেহেতু, তাহলে dt কে ইন্টিগ্রেশন করলে হবে শুধু t, তাহলে হবে 1 থেকে 5। এগুলা কিভাবে আসছে বুঝছো তো, ওই যে x⁻n+1 / n+1 করে আসছে। আর dv কে ইন্টিগ্রেশন করলে হবে v, যেখানে আমাদের লোয়ার লিমিট 10 আপার লিমিট v। ভাইয়া এই পর্যন্ত সবাই কি বুঝতে পারছো প্রসেসটা কি? এই পর্যন্ত সবাই কি বুঝতে পারছো প্রসেসটা কি? হ্যাঁ, থ্যাংক ইউ। এইবার আমরা কি করব দেখো, এইবার আমরা কি করব দেখো, এই লিমিটে একবার আপার লিমিট বসাবো, v বসালাম, লোয়ার লিমিট বসাবো 10 এবং দুইটার মধ্যে বিয়োগ করব, আপার লিমিট থেকে লোয়ার লিমিটটাকে বাদ দিব। আচ্ছা, সমান সমান দেখো 5/3 আসলো, 5/3, 3 তো কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে আসলাম, ভিতরে কি থাকলো t³ না, t³ এর মধ্যে আমরা আপার লিমিট কত 5, তাহলে 5³ লিখবো, 5³ লিখবো, মাইনাস করব হচ্ছে লোয়ার লিমিট কত 1, 1³ মাইনাস করব 1³। দেখো বুঝতে পারছো কিনা, 3টাকে বাইরে নিয়ে আসলাম কারণ এটা কনস্ট্যান্ট চেঞ্জ হবে না,
টি কিউবটা আমাদের ইন্টিগ্রেশনের ফলাফল, অর্থাৎ এরিয়াটা আসছে এটা, এই যে ইন্টিগ্রেশন করে যে রেজাল্টটা পাইছি, রেজাল্টটা কিন্তু এইটা, রেজাল্টটা কিন্তু এইটা, এই রেজাল্টটা আমাদের ওই এরিয়াটা নির্দেশ করছে, এরিয়াটা নির্দেশ করছে। সো টি কিউব বাই 3, 3টাকে বাইরে নিয়ে গেলাম, 5 কিউব মাইনাস 1 কিউব, মাইনাস এখানে লিখলাম 6/2, দেখো টি স্কয়ার ভিতরে থাকে, তাহলে 5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার প্লাস 2, এখানে টি এর জায়গায় জাস্ট 5 বসাবো, মাইনাস 1 বসাবো, আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দিলাম, তাহলে এখান থেকে আমরা কিন্তু ভি এর মান কত ক্যালকুলেট করে ফেলতে পারবো। এখন শোনো, এই যে আমরা টি কিউব বাই 3 পেলাম, যখন আমরা 1 থেকে 5 লিমিটটা সেট করে দিচ্ছি, তখনই কিন্তু আমরা আসলে এই এরিয়াটুকু পাচ্ছি ভাইয়া। যখন আমরা লোয়ার লিমিট বসালাম 1, আপার লিমিট বসালাম 5, তখন না আমরা আসলে টি সমান 1 থেকে টি সমান 5 সেকেন্ডের মধ্যে ক্ষেত্রফল কতটুকু, সেই ক্ষেত্রফলটা আমরা পাই। সো লিমিট বসালে তোমাকে হেল্প করে যে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ পর্যন্ত তুমি ক্ষেত্রফল চাচ্ছ, আর এই ক্ষেত্রফলটা নির্দেশ করে বেগের পরিবর্তন। তাহলে এই বেগের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা কত থেকে কত, আমাদের এই বেগের পরিবর্তনটা হচ্ছে 5 সেকেন্ডে যে বেগ ছিল এবং 1 সেকেন্ডে যে বেগ, এই দুইটা বেগের পার্থক্যই হচ্ছে ডিভি। কি বললাম, এরিয়াটা আমাদের বেগের পরিবর্তন নির্দেশ করে। কোন দুইটা মুহূর্তের বেগের পরিবর্তন, 5 সেকেন্ডে বেগ এবং 1 সেকেন্ডে বেগ, এই দুইটা বেগের পরিবর্তনটাই হচ্ছে ডিভি। তো আমাদের 5 সেকেন্ডের বেগ মনে করলাম v5, 1 সেকেন্ডের বেগ তো দেওয়া আছে না প্রশ্নে 10, তাই আমরা দেখো এরিয়াটাই সমান কিন্তু পাচ্ছি v5 মাইনাস 10, এই যে v মাইনাস 10, এবং এখানকার এরিয়াটা বের করার জন্য আমরা এই যে প্রত্যেকবার 5 থেকে 1 বাদ দিয়ে 5 থেকে 1 বাদ দিয়ে 5 থেকে 1 বাদ দিয়ে আমরা এই লিমিটটা এখান থেকে মূলত বসাই, আমরা ওইটুকু রেঞ্জের মধ্যে ক্ষেত্রফল কত সেই ক্ষেত্রফলটা আসলে পাচ্ছি। বুঝেছেন? 2dt টা বুঝো নাই ভাইয়া? 2dt, 2 তো কনস্ট্যান্ট, তাহলে dt কে ইন্টিগ্রেট করলে কি হয়, শুধু t হয়। 2 তো কনস্ট্যান্ট, dt কে ইন্টিগ্রেট করলে শুধু t হয়, তাহলে t শুধু হলো, তাহলে 1 থেকে 5 পর্যন্ত কত হবে সেটা আমরা বের করছি। ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ, পারফেক্ট। সো এইগুলা কিন্তু এইভাবে করে ভাইয়া প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? এইগুলা এইভাবে করে প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে গ্রাফের প্রবলেমগুলো তো দেখবই, সেই সাথে আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন মানে মনে আছে কি বলতো? ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ঢাল বের করা, ইন্টিগ্রেশন মানে ক্ষেত্রফল বের করা। সো তাহলে আসলে ওই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন মানে ঢাল বের করলে যে আমরা গ্রাফের সাথে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সম্পর্কটা, এটা নিয়ে বেগ এবং সরণের যে সম্পর্ক, সেই জিনিসটা আমরা কালকে দেখব। সো কালকে পড়া খুব গুরুত্বপূর্ণ, কালকে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব, সমতরণ, সমবেগ, অসমতরণ, অসমবেগ, এইগুলার গ্রাফের শেপগুলা কেমন হয়, যদি বেগের ভার্সেস সময়ের গ্রাফ এমন হয় তাহলে ত্বরণের গ্রাফ কেমন হবে, সরণের গ্রাফ কেমন হবে, এই গ্রাফের ভ্যারিয়েশন গুলা যত টাইপের আছে সেগুলো আমরা কালকে দেখব। সো গ্রাফ রিলেটেড প্রবলেম ইনশাআল্লাহ কালকে ক্লিয়ার হয়ে যাবে, তারপরে পরের সপ্তাহ থেকে আমরা প্রাস শুরু করব। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।